মানুষ তো ধরো এখন একটা সিনেমা দেখতে যাওয়া মানে আমি খুব কম করে ধরছি 250-250 টাকা টিকিট, একটা পপকর্ন নিলে 500 টাকা, কোল্ড ড্রিঙ্কস ছেড়ে দিলাম, দুজন যাওয়া মানে 1000 থেকে, এবার যাতায়াত নিয়ে 1500 টাকার গল্প আছে। সবাই সেটা অ্যাফোর্ড করতে পারবে না। একদম। তো আর এখন লোকও না, আমরা অডিয়েন্সরাও খুব চালাক, আমরা এখন একটু মজা কিনলেও না রিভিউ থেকে কিনি। তো এখন শাহরুখ সালমান খানের সিনেমাতেও না লোক ওই রিভিউ, কিছু ডাইরেক্ট ফ্যান আছে যারা আমরা প্রথমেই চলে যাই, তাছাড়া সবাই ওই রিভিউ দেখেই, রিভিউ দেখার জন্য রিভিউ দেখেই মানুষের একটা নেচার হয়ে গেছে আগেই বাজে বলে দেওয়া। সেটাও একটা হিউম্যান নেচারে, মানে কিছুই না, আমি কাজ করতে, ধর আমি মানে একটা সিনেমা করলাম, সেটা ভালো লাগুক খারাপ লাগুক সেটা আলাদা কথা, কিন্তু ক্রিটিসিজম তো না একটা খুব নোংরা লেভেলে চলে গেছে, মানে ডিরেক্ট অ্যাটাক হয়ে যায়। অ্যাজ আ দর্শক আমি বলতেই পারি, আমি সিকান্দার দেখেছি, আমার ভালো লাগে, আমার এইটা বলা আছে, কিন্তু অ্যাজ অ্যান অ্যাক্টর আমি এটা বলতে পারি না সালমান খান পারে না, হ্যাঁ না, এটা আমার খুব র ভাষাতে বলছি, এটা আমার অকাত নেই বলা। যতই সো কল্ড ওই নেটিজেন্স জন্মেছে না, যারা ভাবে আমি সোশ্যাল মিডিয়ায় গিয়ে যাকে যা ইচ্ছা বলে দিতে পারি, ওটা প্রবলেম। এবং আমি এটাও বলে দিচ্ছি, আমাদের আর্টিস্টরা এগুলো নিয়ে বদার নিয়ে কি বললো, যারা আমাদের ভালোবাসা দেয় আমরা তাদের নিয়ে খুব খুশি। কারণ ধর একটা ছবি যদি দাও, আমি আমার কথা বলছি, সেটা যদি 5000 লাইকস পড়ে, তাতে যদি 300 কমেন্টস হয়, তাতে 30টা বাজে কমেন্টস হবে, ঠিক আছে? তো আমি 30 জনের জন্য 270 জনকে কেন কষ্ট দিই? আমার জন্য 270টা ইম্পর্টেন্ট, 30টা ইম্পর্টেন্ট নয়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সৌম্যজিৎ। আজকে আমার সঙ্গে যে মানুষটি রয়েছে, তাকে তো দর্শকরা যেরকম টেলিভিশনে দেখেছে, এর কিছুদিন পর থেকে তাকে বড় পর্দাতেও আমরা দেখতে চলেছি। খুব তাড়াতাড়ি তিনি বড় পর্দার কাজ নিয়েও আসছেন, আবার টেলিভিশন নিয়েও আসছেন। তো আমার সঙ্গে আজকে রাহুল দা রয়েছে। দাদা কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি দাদা। যে তোমার তো নতুন সিনেমা আসছে, যেগুলো তুমি শুট করছি দিন থেকে, একটা তোমার সৌম্যদার সাথে টেক কেয়ার ভালোবাসা, সৌম্যদীপদার ছবি। হ্যাঁ, তো মানে সেই কাজটা এখন করলে তুমি? সেই কাজটা এখনো শেষ হয়নি, ফার্স্ট শিডিউল হয়ে গেছে, সেকেন্ড শিডিউল হতে চলেছে। আরেকটা কাজও তো তুমি করছো, হ্যাপি ফ্যামিলি। হ্যাঁ। তো এই যে দুটো কাজ তুমি করছো, এখন একটু টেলিভিশনটা তোমার একটু বিরতি নিয়েছি না, মানে এই হয় না যে সবকিছু খাবে বসছে না, বরং আর কি। হ্যাঁ, তো এই দুটো সিনেমা, মানে তুমি ওটা কি করে ভাবলে যে আমি এখন একটু সিনেমায় যাব? মানে টেলিভিশনে তো আমরা প্রত্যেকেই জানি একটু বেশি পপুলারিটি থাকে, বা আমি একদম খোলাখুলি থাকে, হ্যাঁ, তো একটু বেশি পপুলারিটি থাকে, একটু দর্শক বেশি চেনে। কিন্তু এখন আমাদের বাংলা সিনেমা যেরকম চলে, তাতে অনেক দর্শকের কাছে অনেক ছবি পৌঁছায়, সেখানে হলের ব্যাপার থাকে, অনেক ব্যাপার থাকে। তো তোমার ক্ষেত্রে মনে হলো কি করে যে আমি সিনেমায় যাব? আফটার হরগৌরী পাইস হোটেল আমি অনেক অফার পেয়েছি, মিথ্যে কথা বলবো না। আমি মোটামুটি মানে হাতে গুনে 8-9টা প্রজেক্ট আমি নামই বলে দেবো। তো কিন্তু এই হয় না যে হয়তো এটা ঠিক হচ্ছে তো ওটা হচ্ছে না, ওটা হচ্ছে তো এটা হচ্ছে না, সব হলে এটা বসছে না, এরকম কিছু প্রজেক্টের কন্ট্রাক্ট হয়েও হয়নি আমার, মানে করিনি বা করতে পারিনি কিছু কারণে। তো সেখান থেকে হঠাৎ আদকের টেক কেয়ার ভালোবাসা, আর সেটাও মানে তখন 5:30-6টা বিকেলে ফোন এলো, আমি 7টার মধ্যে গেলাম, আমি ওইদিকেই ছিলাম, মানে বলে না লাখের ব্যাপার, ঠিক টাইমে ঠিক সময় ঠিক জায়গায় পৌঁছে যাওয়া, ওই আর কি। তো তোমার গেলাম, গিয়ে কথা হয়ে সব ফাইনাল হয়ে গেল, আমরা বোধহয় 8 না 7 দিন পরে শুট স্টার্ট করে দিলাম। তারপরে একটা দুটো অফার পেলাম, তো ওই আর কি কথা চলতে, তাও ভাবলাম যখন এদিক দিয়ে আসছে তাহলে, মানে কারণ টেলিভিশনে ঢুকে গেলে না এই কাজগুলো আমি হয়তো ফ্রিলি করতে পারবো না, তো তাই একটু জাস্ট চান্স নিচ্ছি আর কিছুই না। আচ্ছা, আর টাচউড, থ্যাংক ইউ আমাকে এত ভালোবাসার জন্য। দর্শক আমাকে টেলিভিশনে প্রচুর 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 ভালোবাসা দিয়েছে, সেটা কোনোদিন ভুলবো না, অস্বীকারও করবো না। টেলিভিশন ইজ মাই ফার্স্ট লাভ, কিন্তু ওই আর কি যে আমি চাইবো যে সিনেমাগুলোতেও অতটাই ভালোবাসা দিই। এবং এখনকার দিনে একটা সিনেমা আমরা দেখতে পাচ্ছি, যখন কোনো বড় প্রোডাকশন আসছে, যখন কোনো বড় হিরো আসছে, তাদের ছবি চলছে, বা কোনো ফ্র্যাঞ্চাইজি ছবি যখন আসছে তাদের ছবি চলছে, বাকি ছবিগুলো অনেক যখন নতুন প্রোডাকশন আসছে তারা হল পাচ্ছে না, তাদের ক্ষেত্রে অনেক ব্যাপার থাকছে, প্রডিউসারের অনেক ব্যাপার থাকছে। তোমার ক্ষেত্রে কি এরকম কোনো অসুবিধা হয়েছিল যে নতুন প্রোডাকশনে কাজ করছো? কারণ তুমি টেলিভিশন, না, আমি যে প্রোডাকশনে কাজ করছি তারা আগে অনেক কাজ করেছে, মানে সেটা বড় প্রোডাকশনই বলতে পারো।
তো সেটা নিয়ে আমি আমি জানি ডিস্ট্রিবিউশন আর মার্কেটিং এর ব্যাপারটা আমার আইডিয়া নেই, মানে আমি ঢুকি না এই ব্যাপারটায়। কিন্তু একটা তো ফ্যাক্টর আছে যে বড় বাজেটের সিনেমা আসলে স্বাভাবিক যেটা তার থেকে একটু কম সেটা সরবে, বা বড় স্টারের সিনেমা আসলে সেটা তো একটা ফ্যাক্টর আছে, কিছু করার নেই। এবং তুমি তো যে তিনটে তুমি টেলিভিশন করেছো এবং চারটে করে ফেলেছো, চারটে খুব দর্শকরা খুব ভালো বলেছে। হরগৌরী বাইচুলাল, ভাগ্যলক্ষ্মী, কুকুমনি হোম ডেলিভারি, দেবী চৌধুরানী। তো এই যে চারটে যে তুমি করেছো, বা চারটে করার পর তো টেলিভিশন জগৎ থেকে একটা কিছু ফিলিংস আসে, যে মানে সেটা কি? দেখো, পপুলারিটি টেলিভিশন থেকে বেশি এখন বাংলায় কোনো কিছুই দিতে পারবে না। এটা মানে আমি কন্ট্রোভার্সিয়ালও বলছি না, একদম ফ্যাক্ট বলছি, কারণ মানে একদম বাস্তবটা বলছি যে টেলিভিশনের মতন পপুলারিটি বাংলায় আর মানে আর মানে কেউ দিতে পারবে না। মানে আমরা এমনও হয়েছে যে আমার হয়েছে যে আমি মানে একদম কোনায় চলে গেছি, রিসেন্ট ত্রিপুরায় খেলতে গেলাম, আমি জানতামও না যে ত্রিপুরায় এত বাঙালি আছেন আর তারা এত টেলিভিশন, মানে ইনফ্যাক্ট রাহুল নয় ক্যারেক্টার নেম বলেও ডাকছে, মানে অদ্ভুত। শঙ্কর বা যে যেটা দেখেছে, যেরকম কালকে একটা জায়গায় আমি ওই আমার মেয়ের ভেরিফিকেশনের জন্য গেছিলাম, তো সেখানে আবার দেবী চৌধুরী ব্রজেশ্বর বলে ডাকছে। তো এই এই ব্যাপারগুলো তো আছে, কিন্তু সবাই আমরা চাই বড় সিনেমা করব, বড় মানে হিউজ কিছু একটা করব, তো সেই স্বপ্ন নিয়ে এগিয়ে যাওয়া, আর কিছুই না। কিন্তু উইথ অল ডিউ রেসপেক্ট, এমন নয় আমি মানে এটা বলতে চাইছি না যে সিনেমা করছি বলে, একদমই না। আমার জন্য দুটো ইকুয়াল ইউনিভার্স, মানে বাঁচতে দিলে আমি হয়তো এই মুহূর্তে যদি বলো বাঁচতে দিলে হয়তো আমি টেলিভিশনটাকেই আগে বাঁচবো, কারণ ওটা আমাকে সবকিছু দিয়েছে, বাড়ি গাড়ি ফেম টাকা পয়সা সবই দিয়েছে, লোকের এত ভালোবাসা। আমি যখন স্ট্রাগল করতাম আমি কোনোদিন ভাবিনি যে আমাকে লোক এত ভালোবাসবে, যে আমাকে হয়তো দেখার জন্য রাত্রিবেলা 1টা 2টোর সময় 10-15 হাজার লোক কোনো মেলায় দাঁড়িয়ে থাকবে, এটা আমি কোনোদিন ভাবিনি। তো এই সবকিছু আমাকে টেলিভিশনই দিয়েছে। তো আমি মানে উইথ অল ডিউ রেসপেক্ট অ্যান্ড গ্র্যাটিটিউড আমি এটা মানে সারা জীবন কৃতজ্ঞই আছি। এবং মানে তুমি যে লাস্ট টেলিভিশনটা করলে সেটা তো হচ্ছে সব থেকে বড় এপিসোড গেছিল, মানে এখনো 760, আমি 600 মতন করেছি। হ্যাঁ, মানে সব থেকে বড়, মানে ওটাই না না আরো আছে, আরো না না মানে আরো কি সব মানে আমি সবকটাই দেখেছিলাম, বাট 600-র আগে কি কিছু গেছিল? মানে আমি আমার সব থেকে বড়। হ্যাঁ হ্যাঁ সেটাই আমি বলছি, ওটা দেবী চৌধুরানী ভাগ্যলক্ষ্মী। হ্যাঁ হ্যাঁ সেটাই আমি বলছি। তো এই যে একটা বড় জার্নি, মানে তো একটা বড় টাইম তোমাকে দিতে হয়েছে, অনেক দিন দিতে হয়েছে, তো সেটাকে ভেঙে যখন তুমি অন্য কোনো চরিত্র যখন করছো, সেটা কতটা ডিফিকাল্ট ছিল? দেখো, মানে আমি বলছি একটা ক্যারেক্টার করতে আমার এই হয়েছিল যে কুকুমনিতে যে আমি পাগল করেছিলাম, তো সেটাই প্রথমে আমি খুব টেনশনেই ছিলাম। তারপরে আমি 4টে ক্যারেক্টারই ডিফারেন্টলি করেছিলাম, যেরকম ফার্স্ট প্রজেক্টে আমি ওই ব্রজেশ্বর করেছিলাম, তো সেখানে ওই কথাগুলো একটু অ্যাডাপ্ট করতে খুব প্রবলেম হয়েছিল। তারপর পশ্চার জেস্টার গুলো, আর চলতি বাংলা ছিল না, তো অনেক শব্দ হয়তো ভুলে গেলে আবার সিনটা রিটেক করতে হতো, তখন নতুনও ছিলাম। তারপরে ভাগ্যলক্ষ্মীতে নর্মাল ক্যারেক্টারই ছিল, কিন্তু ওই আর কি একটু চেঞ্জেস ছিল, যে একটু রুডলি কথা বলে না। কুকুমনিতে পাগলের করতে হয়েছিল, তো ওইটাই প্রথম 8-10 দিন না খুব মাথা ব্যথা করতো, কারণ পাগলের মধ্যে যেটা হয়। কাট টু হরগৌরীতে যখন বললো সাদা সিধা ভদ্র ছেলে, বাবা সবাইকে রেসপেক্ট করে, তো আমি ভেবেছিলাম খুব ইজি হবে, কিন্তু আমি দেখলাম সব থেকে কঠিন হচ্ছে ভদ্র সাদা সিধা ছেলে ক্যারেক্টার করাটা। তুমি তোমার ক্যারেক্টারের বাইরে গিয়ে কিছু করছো না। তো হরগৌরীতে টাচবুড হরগৌরীতে আমি মানে মোটামুটি 5-6টা ক্যারেক্টার করে ফেলেছি, স্মার্ট বয় বলো, একদম সাদা সিধা ছেলে বলো। সেখান থেকে টেক কেয়ার ভালোবাসার যে গল্পটা, সেখানে আমার যে ক্যারেক্টারটা ওটা একদম আমি, তো ওটার জন্য আমাকে কিছু করতে মানে আমাকে আমাদের ডিরেক্টর আদক বলেছে যে তোকে কিছু করতে হবে, তুই যা তাই কর, তুই তোর মতন যদি তোর মনে এই ডায়লগটা না বলে ওটা বলতে হবে তুই বল, কিন্তু জাস্ট বি ইউ। তো ওটা কম্পারেটিভলি আমি বলবো ওটা একটু ইজি আমার জন্য। এবং ওখানে তো তোমার সঙ্গে শ্রীমাদি, আমি শ্রীমা সৌম্য সোলাঙ্কি। হ্যাঁ, এবং শ্রীমাদির সাথে কাজের এক্সপিরিয়েন্সটা কেমন? শ্রীমার সাথে আমি অনেক আগে একটা ভিডিও অ্যালবাম করেছিলাম, বলো দুর্গা মাইকি, তো তখন শ্রীমা আর আমি জুটিই ছিলাম, ওখানে ওইভাবে ফোটানো হয়নি, কিন্তু শ্রীমার সাথে আমি কাজ করেছি, আমরা একসাথে স্টারের পরিবার অ্যাওয়ার্ডেও কাজ করেছি, তো গুড ফ্রেন্ড। এবং তুমি যখন মানে ফার্স্ট যখন টেলিভিশন করলে দেবী চৌধুরানী, তখন তোমার স্টারের এটা প্রথম কাজ ছিল, মানে টেলিভিশনেরই প্রথম ছিল এটা। তার আগে আমি রং রুট বলে একটা মুভিও করেছি। হ্যাঁ, তো যখন তুমি প্রথম টেলিভিশন করলে তখন কি একটু প্রবলেম হয়েছিল? কারণ ওই যে তোমার সেকেন্ডে মানে ডায়লগ বলার যে এটা মানে শর্টের, আমি প্রথম শট 12টা এনজি দিয়েছিলাম, আমার এখনো মনে আছে। ফার্স্ট শট পিতা স্বর্গ পিতা ধর্ম আমার ডায়লগ ছিল, বাবাকে প্রণাম করে আমি ঘোড়া থেকে নেমে
বাবাকে প্রণাম করে বলছি পিতা স্বর্গ পিতা ধর্ম, ওটা আমার ফার্স্ট ডায়লগের শর্ট দেবী চৌধুরানীতে, আমি 12টা ইঞ্চি দিয়েছিলাম। এবং মানে তখন তো মুখস্থ করাটাও তো একটা ব্যাপার ছিল, মানে ধরো 2-3 মিনিটের মধ্যে কিভাবে 2-3 মিনিট না, আমরা মানে ওটা হয় টেলিভিশনে কিন্তু বেসিক একটা টাইম পাই, হ্যাঁ উইথ টাইম পরে তো ওটা ফার্স্ট মানে এমন হয় যে আমরা মেকআপ রুম থেকে ফ্লোরে যেতে যেতে স্ক্রিপ্ট পাই, অনেক সময় ফ্লোরে গিয়ে স্ক্রিপ্ট পাচ্ছি, তো সেটা হয়ে যায়, কিন্তু নতুন থাকলে সেটাই খুব প্রবলেম। হ্যাঁ মানে তুমি প্রথম দিকে আমি এখনো স্ক্রিপ্ট নিয়ে খুব হোমওয়ার্ক করি, বুঝেছো তো, মানে আমার সবসময় আমার কাছে পেন থাকে, আন্ডারলাইন করে আমার ডায়লগ গুলো কোন শর্ট কি দিক আমি এগুলো করি। তো তখন আমার ওই 3-4 লাইন থাকলে না আমি প্যানিক করতাম যে এটা মুখস্থ হবে তো, এটা হবে তো, এটা বলবো তো, ওটা বলবো তো। তো উইথ টাইম ওটা 3-4 মাস 5 মাস যাওয়ার পর তারপর দেখলাম যে আমি হ্যাঁ মানে ব্যাপারটা বুঝে গেলাম, মানে সিনটা যদি তুমি শুধু মুখস্থ করতে চাও তুমি পারবে না, লজিক বুঝেই তোমার ব্যবস্থা। এখন যেরকম মানে আমি ব্যঙ্গ করে বলছিলাম দেবী চৌধুরানী শেষের দিকে আমি এরকম হয়েছে টানা 2 পাতা ডায়লগ বলেছি, তো 2 লাইন থেকে 2 পাতা, ওটা জার্নিটা না খুব মজারও ছিল, খুব শেখারও ছিল, খুব টাফও ছিল, তো ওই আর কি। এবং মানে এখন যখন তুমি টেলিভিশন করলে হরগৌরী পাইছিল, এবং সেকেন্ড সিজনটা তো তুমি ছিলে না, মানে ওটা সিজনটা তো আমাকে বাবার ক্যারেক্টার। হ্যাঁ, তো সেকেন্ড সিরিজ মানে ওটা না করার কারণটা কি ছিল, মানে ওটা আমাকে বাবা করতে হতো। আচ্ছা, মানে ওইটা তখন তুমি করতে ঠিক চাইছিলে না। আর সেকেন্ড সিজনটা তুমি কি দেখেছো, মানে তুমি যখন? না, দেখা চট ওইভাবে হয় না, মানে আমি করলে অনেক সময় হয় না, কাজের সূত্রে দেখতে পারি না, ওই ক্লিপিংস দেখা, মানে ক্লিপিংস এর যখন ওখানে প্রথমে তো ইন্দ্রাশিস দা করছিল, হ্যাঁ ইন্দ্রাশিস দা করছিলেন, এবং ইন্দ্রাশিস দা বেশি দিন 4-5 দিন করেছিলেন, না ইন্দ্রাশিস দা শরীর খারাপ হয়ে গেছিল। তো অর্ণবদার ওখানে তুমি যে ক্লিপিংস দেখেছো, অর্ণবদাকে কিরকম লাগছিল? মানে ভালো, অর্ণব আমার ভালো বন্ধু, মানে আমার ওই ব্যাপারটা নেই যে আমি করছি না বলে বাকিরা বাজে করছে, আমি খুব মানে হ্যাপি এই ব্যাপারটা। অর্ণব ইন্দ্রাশিস দা ইনফ্যাক্ট আমাকে ফোন করেছিল, কিরে তুই করছিস না, আমি করছি, হ্যাঁ না, তো এরা সবাই আমাদের মধ্যে ভাই দাদারই সম্পর্ক, তো ওটা আমরা খুশি হই। এবং কিন্তু ইন্দ্রাশিস দার মানে ব্যাড লাগ, শরীর খারাপ হয়ে গেছিল তখন, তাই জন্য করতে পারিনি। তো অর্ণব আমার খুব ভালো বন্ধু, এবং তুমি তো ইনফ্যাক্ট অর্ণব প্রীতির সাথে তো শ্রীময়ীও করেছে, ওই কানেকশনটা তো ছিল। এবং তুমি তো খেলার জন্য তো বাইরে তোমাকে যেতে হতো, আমি শতদীপদার স্ট্যাটাসেও দেখি, তোমার প্রোফাইলেও দেখি যে তোমরা খেলার জন্য বিভিন্ন, এই কিছুদিন আগেই তুমি বলছিলে ত্রিপুরা গেছিলে, তো মানে সেখানে একটা খুব ভালো রেসপন্স পাচ্ছ। এবং খেলাটাতে তোমার আশাটা কিভাবে হয়? আমি বেসিক্যালি অ্যাক্টরের আগে ক্রিকেটারই ছিলাম, তো আমি ক্লাস 1 বা 2 থেকেই আমাকে আমার দাদা বাবার কথা শুনে ভর্তি করে দিয়েছিল, তো সেখান থেকেই আমার ক্রিকেট জার্নিটা, আমি প্রফেশনালি ক্রিকেটও খেলতাম, আমি সেকেন্ড ডিভিশন ফার্স্ট ডিভিশন দুটোই খেলেছি। তো খেলতে তারপর শুটিং এর কারণে আমার ACL 3 টিয়ার হয়ে যায়, বল করতে গিয়ে তালতলা মাঠে ইডেনের উল্টো দিকের মাঠটায় আমি বল করতে, তখন সিজনের বোধহয় 7 দিন বাকি ছিল, তো ACL 3 টিয়ার হয়ে যায়, তারপর অপারেট করতে হয়, তারপর সেই কারণে তখন আমি ওই রেস্টেই ছিলাম। তারপর অ্যালেন পেরিস যে আমাদের ডান্স বাংলা ডান্সের কোরিওগ্রাফার, সে আমাদের পাড়াতেই এসেছিল তার ডান্স স্কুল খুলতে, তখন আমি মাঠে দৌড়চ্ছিলাম, তো আমাকে দেখে বললো তুমি অ্যাক্টিং করো না কেন বা মডেলিং করো না কেন, তো আমাকে কলেজ লাইফে অনেকেই বলেছে, আমি কোনোদিন করিনি, তো ওই সূত্রেই যাওয়া, আর ওই আর কি। আর মানে বেঙ্গল টাইগারের সঙ্গে যুক্তটা কিভাবে হলো? ওই হরগৌরী করতে, মানে যিশুদার যে আমি CCL হয় একটা হিউজ বিরাট বড় লিগ হয়, যেখানে আমাদের অল ওভার ইন্ডিয়ার সব স্টারেরা আছে, আমি জানি। ইনফ্যাক্ট আমার থেকেও বেশি এটা নিয়ে মানে ফ্যান মোমেন্ট বলতে পারো, সেটা হচ্ছে প্রীতির দাদা, মানে রাহুল দা, মানে যে আমার শালা, সে ফার্স্ট সিজন থেকে লাস্ট অব্দি সব সিজন দেখেছে, সব ম্যাচ দেখেছে, তো সে আমাকে বলেছিল এই তুমি CCL খেলো না কেন, বললাম কোথায় কাকে বলবো জানি না, টেলিভিশনে তো জেনারেলি কি হয় 3 দিন করে ছুটি দেওয়াটা সম্ভব না একটা হিরোকে, তো কথায় কথা তার যিশুদাকে একবার বলো, তো আমি যিশুদাকে বললাম তুই খেলতে পারিস, হ্যাঁ। নীলাঞ্জনা দিয়েছিল তখন, নীলাঞ্জনা দিকে বললাম দেখো আমি যদি বাই চান্স পাই ছাড়াটা, তখন নীলাঞ্জনা দিয়ে আমাকে বলেছিল যে তুই খেল, তুই যদি সিলেক্টেড হয়ে যাস, তুই যদি ভালো খেলতে পারিস, আমি তোকে ডেটস ম্যানেজ করে দেবো। মানে প্রোডাকশন কি নীলাঞ্জনা বুঝিস। আচ্ছা, এবং যিশুদার সঙ্গে তোমার বন্ডিংটা তো খুব ভালো, আমি শুনেছিলাম, কারণ আমি দেখেছিলাম যিশুদার বাড়িতেও তুমি গেছিলে প্রচুর। তো যিশুদা আমরা 4টে-5টা অবধি মজা করেছি, মানে যিশুদা মানুষ হিসেবে খুব ভালো, খুব ভালো। আমি বলছি তো যিশুদা নীলাঞ্জনা না থাকলে হয়তো আমি CCL খেলতে পারতাম না, কারণ কেউ ছাড়বে না বস, শুক্রবার যাব, শনিবার খেলবো, রোববার খেলবো, সোমবার রিটার্ন করে শুটিং জয়েন, এটা কেউ ছাড়বে না।
এবং এখানে সিসিএলটাতে তোমার অনেকের সাথে পরিচয় হয়েছে, মানে বনিদা থেকে শুরু করে হোক বা বনির সাথে, হ্যাঁ বলতে পারো, বা জয়দেব এর সাথে আলাপ ছিল, ওই ওরম, হ্যাঁ শতদীপদা হোক, শতদীপদার সাথে সিসিএল থ্রু, মানে হ্যাঁ ওই টিমটার সাথে সিসিএল এর থ্রুই আলাদা। হ্যাঁ, এবং মানে স্টারের তোমাদের মধ্যে বন্ডিংটাও খুব ভালো, মানে আমাকে জয়দা মানে কিছু ভিডিওস দেখে আমার জয়ের ইয়ার্কি, মানে যদি কনভারসেশন ইয়ার্কি শোনো তোমরা, যে কোনো লোক ভয় পেয়ে যাবে যে এবার মারপিট হবে। হ্যাঁ আমি শুনেছিলাম, আমি একটা ভিডিওতে দেখেছিলাম, জয়দার বাড়িতে গেছিলাম তো জয়দা একটা ভিডিওতে আমাকে দেখিয়েছিল। প্রচন্ড আমরা মানে একে অপরের মানে লেগ পুল করি। বনি তো খুবই ভালো বন্ধু, শতদীপদার সাথে সিসিএর থ্রু আলাপ, এখন একটা সিনিয়র দাদাই বলতে পারো, মানে খুবই ভালো সম্পর্ক। বাকি যারা আছে পুরো ফুল টিম আমাদের, যিশুদা বলো, জ্যামি বলো, আরো যারা এখনো সিলেক্ট হয়নি, বা যারা যারা প্রমিস দা, কাজী দা, আমাদের কোচ বাপ্পদা, সুশীল স্যারের এখন শরীর খারাপ, সুশীল স্যার, তো একটা ফ্যামিলি হয়ে যায় আমরা। মানে আমাদের জন্য সিসিএল এর ওই 1.5 মাস যখন আমরা ফাইনাল ম্যাচ খেলি বা লাস্ট ম্যাচ খেলি, বিশ্বাস করে এয়ারপোর্ট থেকে যখন সবাই বাড়ি ফিরি মনে হয় দুর্গাপুজো শেষ, মানে এতটাই আনন্দ। কারণ দুর্গাপুজোর নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, 4 মাস আমরা শুধু ক্রিকেটেই ফোকাস করি, তো ওইখানে না মনে হয় যে দুর্গাপুজো শেষ। তোমার তো আবার আসছে তো সিসিএল, আসছে, হ্যাঁ এই বছর বোধহয় আগে হবে, কারণ তোমার এই ওয়ার্ল্ড কাপ আছে, দেখেছো? হ্যাঁ, আর হচ্ছে তোমার মানে আমরা আরেকটা জিনিসও দেখেছি যে তুমি যখনই নতুন কোনো চরিত্র, মানে যখন কোনো চরিত্র করেছো সেটাকে তুমি মানে সেই চরিত্রটার মধ্যে মানে খুব এক এক রকম চরিত্র, মানে যদি আমি বলি দেবী চৌধুরানী, হ্যাঁ টাচউড আমি 4 রকমের, হ্যাঁ, এবং সিনেমার ক্ষেত্রে আমরা এখন দেখতে পাচ্ছি সেটা যে তোমার ওই রং রুট বলেছে, ওটা আমি রকস্টার ছিলাম, গিটার বাজাতাম, গান করতাম, এখানে ওটাই আলাদা, হ্যাপি হ্যাপি ফ্যামিলিতে আলাদা, সব আলাদা। চরিত্রটা বাছাই করো কি দেখে, মানে সিনেমার ক্ষেত্রে সিরিয়ালের ক্ষেত্রে? সত্যি বলবো ওইভাবে বাছাই করা যায়, মানে টেলিভিশনে তো করা যায় না, বেসিকটা আমরা শুনিনি যে এরম এরম এরম, তো ওইটুকুই। না মানে মানে সিনেমার ক্ষেত্রে তো তুমি সেই মানে সিরিয়ালের ক্ষেত্রে একটা কিছু বলে যে না এটা করবো না আপাতত এখন, তো হ্যাঁ যেরম চিরদিনই তুমি যে আমার, ওটা কনফার্ম হয়েছিল, কিন্তু আমি তখন স্টারের কন্ট্রাক্টে ছিলাম বলে লাস্ট অব্দি আর হয়নি। রিসেন্ট একটা স্টারের কন্ট্রাক্টেই, না রিসেন্ট একটা খুব নামি প্রজেক্ট, সেটাতে রাজার ক্যারেক্টার আমাকে করতে বলা হয়েছিল, তো ওটা আমি করিনি, মানে ওই চুজিং গুলো করিনি যে এখন হয়তো রাজাটা, মানে আমাদের যিনি টেলিভিশন, না রাজার মানে রানী ভবানী, আমি বলি ওটাই যে সায়ন, ও খুব মানে বন্ধুর মতনই, খুব ভালোই সম্পর্ক, আমরা একসাথেই গেছিলাম, তো ওই এখন খুব ভালো করছে, তো বেস্ট অফ লাক সায়নকে। আর মানে হ্যাঁ কিছু জিনিস বেছে নি, ধরো যে এখন হয়তো গ্রামের ক্যারেক্টার হয়তো যদি ভাবি করব না, বা এরকম, বা এখন হয়তো শহরের ক্যারেক্টার করব না, এরকম বেসিক একটা থাকে, আর গল্পটা ভালো লাগার ব্যাপার থাকে, কিন্তু আমাদের হাতে এটা নেই, সত্যি কথা বলছি, আমরা এখন ওই জায়গায় যাইনি যে আমি ডিসাইড করবো যে এই গল্প আমি করবো, এই গল্প করবো না। তো সিনেমাটা কি হয়, সিনেমাটা হয়ে যাচ্ছে তোমার ক্যারেক্টারটা ভালো লাগে। এখানে যেরকম আমাদের সৌমর দুটো ক্যারেক্টার, তো একটা হয় যে তোমাকে তুমি এটা করছো, একটা হয় তুমি কোনটা করবে, তো এখানে আমাকে বলা হয়েছিল তুমি এটা করছো রাহুল, তুই এই ক্যারেক্টারটা করছিস, কিন্তু আমি বলছি আমাকে যদি অপশনও দেওয়া হতো আমি ওটাই করতাম যেটা আমি করছি। এবং এই সিনেমাটা তোমার ক্যারেক্টারটা অল্প করে যদি একটু বলো। একদম ফ্ল্যামবয়েন্ট ক্যারেক্টার, জাস্ট আমি, আচ্ছা মানে কিন্তু দুটো তিনটে শেডস আছে, এই একটা ওটা রিভিল করছি না, কিন্তু ক্যারেক্টারটা পুরো আমি, মানে আমি যা তাই, মানে আমাকে অ্যাক্টিং করতে হচ্ছে না, জাস্ট তুলে ক্যামেরায় ঢুকিয়ে দাও। আর এই যে কাজটা যেটা আছে এটা কি পুরো রোমান্টিক হচ্ছে, মানে পুরো রোমান্টিক, কে ভালোবাসে, বন্ধুত্ব রোম্যান্স নিয়ে, এটা রোম্যান্স থেকে নয়, তোমাকে বলবো পুরো গল্পটাই বন্ধুত্ব নিয়ে। আচ্ছা মানে বন্ধুদের, মানে আমি একটা বলে দিচ্ছি, জিন্দেগি না মিলেগি দোবারা, এই জমানি হ্যাঁ দিওয়ানি, পুরো ওই জনা। হ্যাঁ, আর তোমার আমাদের এখন বাংলা সিনেমার কথা তোমাকে যদি বলি, বাংলা সিনেমার এখন তো অবস্থাটা খুব একটা ঠিক না, যেটা আমি তোমাকে আগেও বলছিলাম, কিছু ছবি হচ্ছে যেগুলো বক্স অফিসে, যেরকম ধূমকেতু একদিনে প্রায় 2.5 কোটি টাকার মতো কালেকশন করেছে, তো ধূমকেতু খুব ভালো, মানে আমি দেখিনি, কিন্তু প্রমোশন ওয়াইজও দেবদা খুব ভালো করছে, দেবদা অ্যাকচুয়ালি প্রমোশনটা ভালো করে, ব্রিলিয়ান্ট। হ্যাঁ, তো এবারে এখন আমরা দেখতে পাচ্ছি যে সিনেমা যে এখন ভালো চলছে না, এটার কারণটা তুমি কি দেখছো? মানে লোক যায় না বেসিক্যালি, আমাদের বাংলায় হলও তো কম এখন, আগে প্রচুর হল ছিল, এখন হলস নেই। এবার ধরো আমি আমার ক্যান্টনমেন্টেই বলছি, আগে আমাদের দমদম ক্যান্টনমেন্টে 4টে হল ছিল, চেতনা, নরেন্দ্র, মৃণালিনী, অরো, শুধু আমাদের এইটুকু এরিয়ায়, এখন একটাও নেই। এখন সিঙ্গেল স্ক্রিন যদি বলো, দমদম থেকে বারাসাত অব্দি লালি ছাড়া কোনো সিঙ্গেল স্ক্রিন, তো সিনেমাটা চলবে কি করে?
আর মাল্টিপ্লেক্স শুধু পিভিআর, মাল্টিপ্লেক্স পিভিআর আইনক্স আছে, কিন্তু তোমাকে এটা বুঝতে হবে, আমি জানি না আমি সঠিক কথা বলছি কিনা, যে স্টার যাকে আমরা বেসিক্যালি স্টার, কিন্তু স্টার বা সুপারস্টার কিন্তু সিঙ্গেল স্ক্রিনে জন্ম, পিভিআর মাল্টিপ্লেক্স আর আইনক্সে কিন্তু সুপারস্টার জন্মাবে। সেখানে একটা মানে মালা ছুড়বে, কয়েন ছুড়বে, সিটি মারবে, ওটা সিঙ্গেল স্ক্রিনে। এরকম দেবদাস ছবিতে এক্স্যাক্টলি তারাই স্টার বানায়। আমার মনে আছে আমরা শাহরুখ খানের ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে যেতাম জয়া সিনেমা হলে, দুদিক দিয়ে দুটো পুরোহিতকে নিয়ে ঢাক ঢোল বাজিয়ে পুজো করতে করতে প্রথম 5-7 মিনিট কিছু শুনতে পেতাম না। আমি আমার বাবার মুখে শুনেছি অমিতাভ বচ্চনের টাইমে বাবারা যেটা করে, রজনীকান্ত তো ছেলেরাও তো ছুটি হয়ে যায় সাউথে। আমি একবার ছিলাম যখন ওনার সিনেমা এসেছিল, তো আমি দেখেছিলাম প্রায় অলমোস্ট হলিডে। না, আমি ঘুরতে গেছিলাম সাউথে, মানে হিউজ ছেড়ে। তো তেমনি সিঙ্গেল স্ক্রিন না থাকলে মানে খুব চাপ। কারণ আমি বলছি একটা জনারের মানুষ, তো ধরো এখন একটা সিনেমা দেখতে যাওয়া মানে আমি খুব কম করে ধরছি 250-250 টাকা টিকিট, একটা পপকর্ন নিলে 500 টাকা, কোল্ড ড্রিঙ্কস ছেড়ে দিলাম, দুজন যাওয়া মানে 1000 থেকে, এবার যাতায়াত নিয়ে 1500 টাকার গল্প। আচ্ছা, সবাই সেটা অ্যাফোর্ড করতে পারবে না। একদম। তো আর এখন লোকও না, আমরা অডিয়েন্সরাও খুব চালাক, আমরা এখন একটু মজা কিনলো না রিভিউ থেকে কিনো। তো এখন শাহরুখ সালমান খানের সিনেমাতেও না লোক ওই রিভিউ, কিছু ডাইরেক্ট ফ্যান আছে যারা আমরা প্রথমেই চলে যাই, তাছাড়া সবাই ওই রিভিউ দেখেই, রিভিউ দেখার জন্য রিভিউ দেখেই যায়। এবার ওনারা হিউজ, মানে ওনাদের ফ্যান বেস নিয়ে তো ছেড়েই দাও, ওই বোঝার আগেই 100 কোটি কামিয়ে ফেলে। বাকিদের জন্য কি লোক রিভিউ ওয়েট করছে। এবার যদি এবার সিঙ্গেল স্ক্রিন কম লোক হয়তো গিয়ে মাল্টিপ্লেক্সে দেখলো, তো রিভিউ কম হচ্ছে। বা আমাদের মানুষের একটা নেচার হয়ে গেছে আগেই বাজে বলে দেওয়া, সেটাও একটা হিউম্যান নেচারে, মানে কিছুই না, আমি কাজ করতে, ধর আমি মানে একটা সিনেমা করলাম, সেটা ভালো লাগুক খারাপ লাগুক সেটা আলাদা কথা, কিন্তু ক্রিটিসিজম তো না এটা খুব নোংরা লেভেলে চলে গেছে, মানে ডিরেক্ট অ্যাটাক হয়ে যায়। অ্যাজ আ দর্শক আমি বলতেই পারি, আমি সিকান্দার দেখেছি, আমার ভালো লাগে, আমার এইটা বলা আছে। কিন্তু অ্যাজ অ্যান অ্যাক্টর আমি এটা বলতে পারি না সালমান খান পারে না, হ্যাঁ না, এটা আমার খুব র ভাষাতে বলছি, এটা আমার অকাত নেই বলা। একদম তাই না? আজকে সাপোজ আমি বলছি, আমাদের যারা সিনিয়র্সরা আছেন, দেবদা বলো, জিৎদা বলো, যিশুদা তো বন্ধুর মতো, কিন্তু তাও যিশুদাকে তো আমি সেই জায়গাটা, বনি বলো, অঙ্কুশদা বলো, যারা কমার্শিয়ালি সিনেমা করছে বাংলায়, আমি বনিকে বলতেই পারি, যেমন বনির একটা সিনেমা হাঙ্গামা.com কমেডি আমি প্রিমিয়ারে গেছিলাম, আমার পার্সোনালি সিনেমাটা খুব ভালো লেগেছে, আমারও ভালো লেগেছে, আমি সিরিয়াসলি বলছি আমার খুব ভালো লেগেছে, কিন্তু সিনেমাটা বক্স অফিসে চলেনি কোনো কারণে। তো এটা বনির তো ফল্ট নয় না, সিনেমাটা আমার ভালো লেগেছে। এবার কোন সিনেমা যদি বাজে হয়, আমি ডাইরেক্ট আমার বন্ধুদের বলতেই পারি এটা আমার ভালো ভালো লেগেছে, ভালো লাগেনি এইটুকুই অব্দি থাকা ভালো। ও হাঁটতে পারে না, ও দেখতে পারে না, ও তোতলা, ও বেকা, এইগুলো বাজে। এবং অনেক তুমি দেখো আগে এগুলো ছিল না, মানে আমি জানি না, কিন্তু আমাদের টাইমে এগুলো ছিল না। এখন যতই সো কল্ড নেটিজেন্স জন্মেছে না, যারা ভাবে আমি সোশ্যাল মিডিয়ায় গিয়ে যাকে যা ইচ্ছা বলে দিতে পারি, ওটা প্রবলেম। এবং আমি এটাও বলে দিচ্ছি, আমাদের আর্টিস্টরা এগুলো নিয়ে বদার নেই, কি বললো, যারা আমাদের ভালোবাসা দেয় আমরা তাদের নিয়ে খুব খুশি। কারণ ধরো একটা ছবি যদি দাও, আমি আমার কথা বলছি, সেটা যদি 5000 লাইকস পড়ে, তাতে যদি 300 কমেন্টস হয়, তাতে 30টা বাজে কমেন্টস হবে, ঠিক আছে? তো আমি 30 জনের জন্য 270 জনকে কেন কষ্ট দিই? আমার জন্য 270টা ইম্পর্টেন্ট, 30টা ইম্পর্টেন্ট নয়। আমি লাইফে সবাইকে খুশি করতে পারবো না। আরে সচিন তেন্ডুলকারকে ভুল বলে আমরা কে? শাহরুখ খানকে ভুল বলছে, সৌরভ গাঙ্গুলিকে বলছে, আমরা কে ভাই? তো ওইটা মাথায় রাখতে হবে, সবাইকে তুমি খুশি করতে পারো। এবং আরেকটা জিনিস হয় যে ওই সিনেমাটাকে ভালো বলছে নয়, এর বন্ধু বলে ওকে ভালো বলছে, এটাও অনেকে বলো আছেই। আমি বলছি তো, আর একটা না, মানে অ্যাজ অ্যান অডিয়েন্স আমি বলছি, সিনেমা দেখতে যাওয়ার দুটো লজিক আছে। একটা হচ্ছে, মানে এটা আমি আমার পার্সপেক্টিভ, এটা আমি কারোর উপর থোপে দিচ্ছি না। একটা হচ্ছে আমি এন্টারটেইন হতে যাচ্ছি ফার্স্ট, সেকেন্ড হচ্ছে আমি কিছু শিখতে যাচ্ছি। তো এবার আমি ব্রহ্মাস্ত্র দেখতে গিয়ে যদি লজিক খুঁজি, তাহলে আমি বোকা। সিমিলারলি আমি দৃশ্যম দেখতে গিয়ে, বা আমি যদি সাপোজ আমি ফ্লপ শয়তান বা ডাঙ্কি বলো ফ্লপ সিনেমা, বা আমি তোমাকে বলছি ধরো টনিক দেখতে গিয়ে যদি আমি ভাবি দেবদা উড়ে গিয়ে মারবে, তাহলেও আমি বোকা।
সেটা আমি খাদান দেখতে গিয়ে এক্সপেক্ট করবো, সেটা আমি রঘু দেখার আজকে টিজার বেরোলো তো সেটা এক্সপেক্ট করবো। এবার ধরো জিদ্দার সিনেমায় জিদ্দা একটা ফ্ল্যামবয়েন্ট লুক নিয়ে এলো, তো ওই সিনেমার লুকটা বা ডায়লগ শুনে বুঝবে এটা এটা আমি এন্টারটেইনড হতে যাচ্ছি। অনেক সিনেমা আছে যেটা জিদ্দার ও সুর করেছিল, সেটা তো আমি জানি যে আমি একটা লজিক আছে, তো ওইটা আমার বোঝাটাও খুব দরকার যে আমি কি দেখতে যাচ্ছি। বা জিদ্দার পুরোনো কৃষ্ণকান্তের বলো, সেটাই বলছি। তো আমি বাংলা সিনেমা নিয়েই বলছি, কারণ হিন্দি নিয়ে সবাই বলছে, তো আমি আমার ইন্ডাস্ট্রি নিয়ে বলছি, তো ওইটা খুব ক্লিয়ার হওয়াটা দরকার। আর এখন রাহুলদা আরেকটা জিনিসও হয়েছে যে সিরিয়াল, যেদিনকে আমি তুমি জ্যাকদাকে চেনো কিনা, জ্যাকদা আমার সাথে, আমি জ্যাকদার সাথে কাজও করেছি। হ্যাঁ, হরগৌরী পাইছো, দেবী চৌধুরী। ও হ্যাঁ, হরগৌরী তো আমি মানে সিন করি না, দেবী চৌধুরী। তো জ্যাকদা সেদিনকে বলছিল, এখন অনেকে কমেন্ট করে যে একটা সিরিয়ালে যখনই কোনো বাজে প্রোমো দেখছে বা যখন কোনো বাজে রিল দেখছে যে মানে তার ভালো লাগছে না, সে বলে এই সিরিয়ালটাকে বন্ধ করে দেওয়া হোক। এবার জ্যাকদা বলছে যে একটা সিরিয়াল বন্ধ হওয়া মানে তো প্রচুর লোকের, একটা সিরিয়াল বন্ধ হয়ে যাওয়া মানে, আমি ফ্র্যাঙ্কলি বলছি, এটা রাফ হিসাব করে বলছি, ধরো আমাদের টেকনিশিয়ান দাদারা ভাইরা 50-60 জন মতন, 50 থেকে 60 জন ইনভলভ থাকে। আমি ধরে নিলাম তার বাড়িতে তার বাবা মা বউ বাচ্চা কজন হলো, 5 জন, 50 × 5 250 জন, সব মিলিয়ে ধরো 20টা আর্টিস্ট 30টা আর্টিস্ট কাজ করে। আমি আমাদের জুনিয়র আর্টিস্টদের বাদই দিলাম, 30 জন আর্টিস্ট বা 20 জনই ধরলাম, তার বাবা মা হেনা তেনা ধরে আরো 5 জন, 30 × 5 150, 400। তো বেসিক্যালি 400 থেকে 500 জন বেরোজগার হয়ে যাচ্ছে। এবার এটাও সত্যি, বন্ধ করে দিনে কিছু আসে যায় না দর্শক আমাদের, কিন্তু লোক ওইটা বোঝে না। এবার এটা না পুরো সাইকেল, মানে ছোট একটা ব্যাপার। আজকে আমি যদি বেশি টাকা রোজগার না করি, আমি একটা দামি জিনিস কিনবো না, আমি বলছি। আমি এবার সেই শপের বিক্রি যদি কম হয়, সেই লোকটা তার অনুযায়ী একটা জিনিস কিনবে না, সেই তার অনুযায়ী করতে করতে তুমি দিনের শেষে দেখবে ঘুরে এসে পুরো সাইকেলটা গোল। মানে তুমি ভাবে তো রিক্সা এখন, মানে সাইকেলটা বড় হতে হতে একটা টাইমে তোমার মনে হবে যে আজকে হেঁটে চলে যাই, রিক্সাওয়ালাকে 20 টাকা দেবো না, রিক্সাওয়ালাটাও কিন্তু এফেক্টেড হচ্ছে। সাইকেল পুরোটাই। অনেকেরই তো জ্যাকদা বলছেন এটা বলাটা খুব খারাপ, তো এইটা নিয়ে তুমি যদি আরেকটু কিছু বলো, মানে এইটা কেন হয়? দেখো, একটা হয় দর্শকের ভালো লাগছে না, সেটা টিআরপি তে রিফ্লেক্ট করে। একটা হয় ভালো লাগছে, তো দেখো টিআরপি কম থাকলে প্রজেক্ট বন্ধ হবে, কারণ চ্যানেলটা তো নিজেদের লস করবে। কিন্তু ওটিটিতে ধরো একটা শো ধরো আমি বলছি টেলিভিশন আর্টিস্টদের আজকাল আমাদের এখন প্রচন্ড বেশি চাপ। আমি বলবো, মানে ওই সেন্সে বলছি না, কিন্তু লাইটার মোডে বলছি, সিনেমা মানে সিনেমা রিলিজের থেকে বেশি টেনশন একটা সিনেমা সিরিয়াল করায়। কেন বলছি, সিনেমা তো ফ্রাইডে রিলিজ করছে, তুমি ফ্রাইডে স্যাটারডে সানডের মধ্যে বুঝে গেলে কি হবে, কোন দিকে যাবে সিনেমা, হিট হবে না ফ্লপ হবে বুঝে গেলাম। টেলিভিশনে প্রত্যেক বৃহস্পতিবার আমাদের রিলিজ, প্রত্যেক বৃহস্পতিবার টেলিভিশনে, মানে পুরো আমাদের টেলি ইন্ডাস্ট্রিটা ধরো কয়েক হাজার লোক শুধু ওই টিআরপি লিস্টের দিকে তাকিয়ে থাকে যে তার পরের মাসটা ইএমআইটা কি হবে। ঠিক আছে, তো তো প্রত্যেক বৃহস্পতিবার রিলিজ আমাদের থার্সডে। আমি এটা ইয়ার্কি মেরেই বলি, আজকে টিআরপি ভালো আছে, কালকে ফট করে পরের বৃহস্পতিবার পড়ে গেলে বকে, হয়তো বন্ধ করবে, তারপরে সপ্তাহ পড়বে, পরের সপ্তাহ পড়বে, 2-3 মাসে বন্ধ। তো এইটাই তো, দর্শকের ভালো না লাগলে দর্শক দেখবে না ভাই, দর্শক এখন খুব চালাক। এবং আরেকটা জিনিস যে মানে আমি তোমাকে এটা জিজ্ঞাসা করছি, এটা তোমাকে আমি কিছু পার্টিকুলারলি বলছি না, যে তোমাদের এখানে মানে ধরো আমি সবসময় একটা জিনিস শুনেছি যে আমি যাদের ইন্টারভিউ করেছি, যেহেতু আমি টেলিভিশনের একটাদেরই বেশি করেছি, যে তারা সবসময় একটা জিনিস বলে যে টেলিভিশনে এলে আমাদের যে সিনেমাটা আমরা করবো সেখান থেকে যে রেমুনারেশন পাবো বা ওয়েব সিরিজ থেকে যে রেমুনারেশন পাবো সেটা সিরিয়ালে অনেক বেশি পাবো। হ্যাঁ, তো এবারে সিরিয়ালের রেমুনারেশনে তোমাদের দেওয়ার প্রসেসটা কি মান্থলি হয় নাকি? না, হিরো হিরোইন মান্থলি কন্ট্রাক্টে চলে যায়, এবার সেটা অনেকের অনেক রকম থাকে, আর বাকিরা পার ডে। আচ্ছা, পার ডে বলতে কি আমি একটা দিন শুটিং করছি, আজকে আমি পুরো করছি, আজকে না, তোমার মান্থলি হবে। ধরো তুমি মাসে 20-15 দিন শুট করলে, তোমার পার ডে সাপোজ 1000 টাকা। 1000 × 15 দিন 15,000 টাকা, 10% টিডিএস কাটবে 13,500 টাকা। মানে আজকে ধরো এটা আগস্ট মাস, আগস্ট শেষ হলো, সেপ্টেম্বরের 15 তারিখ বা 10 তারিখের মধ্যে পেয়ে। আচ্ছা, এবং তোমাদের ক্ষেত্রে যে কন্ট্রাক্টের যে ব্যাপার, কন্ট্রাক্টে আমি যত বছর ছিলাম 7 বছর, 1 তারিখ, মাসের 1 তারিখটা। আচ্ছা, এবং তুমি কাজ করো না করো, বেশি করো কম করো, কিচ্ছু আসে যায় না, 1 তারিখটা। আচ্ছা, মানে ওরাও কি কমিটমেন্ট রাখতো, মানে যারা যারা কাজ করতো?
মানে প্রোডাকশন ওটা দিতেই হবে, ওটা তো চ্যানেল দিত। আচ্ছা, মানে স্টার দিত, স্টার। আচ্ছা, এবং মানে আমার টাচউড আজ অব্দি একটা পেমেন্টও মিস নেই। আচ্ছা, এবং দাদা আরেকটা জিনিস, যে আমরা যখন টিআরপি যখন আমরা চেক করছি, টিআরপির ক্ষেত্রে আমরা মানে টিআরপিটা দেখে, যে তুমিও কিছুক্ষণ আগে বললে যে এই ব্যাপারটা আমাকে একটু ক্লিয়ার করে দেবে, যে টিআরপিটা দেখলে অনেক সময় চ্যানেলের লস হয় বলে বন্ধ করে দেয় টেলিভিশন। অ্যাকচুয়ালি টিআরপির উপর আমাদের প্রফিটটা কি হচ্ছে, মানে টিআরপিটার এক্সাক্ট আমার আইডিয়া নেই, কিন্তু টিআরপি মানে সাপোজ আমি বলছি একটা টাইমে একটা শো এর স্টারের টিআরপি ধরো 5, জি এর টিআরপি ধরো 5 সাপোজ, সান বাংলা কালার্স ধরো 1, ওটা তো দেখা যায় না, জিআরপি 12, টোটাল টিআরপি 12। তার মানে আমি ধরো মানে 1000 করেই লোক ধরছি, তো 12 মানে ধরো সাপোজ 12,000 লোক টিভি দেখছে, তো স্টারের 5000 দেখছে, জি এর 5000 দেখছে, সান 1000 দেখছে, কালার্স 1000 দেখছে। এবার টিআরপি যখন আপ ডাউন হয়, যে আমরা বলি স্লট লিড, তো ধরো স্টারেরটা 5.5 হলো, জি এরটা 4.5 হলো, তাহলে স্টার কত লোক বেশি দেখছে? 500, 5500, 4500। তো যত বেশি দেখবে সেই শো বেশি অ্যাড পাবে, হ্যাঁ, যত বেশি অ্যাড পাবে চ্যানেল বেশি টাকা কামাবে। এবার যতক্ষণ তুমি স্টার খুলে রাখবে বা জি খুলে রাখবে, যতক্ষণ সেই চ্যানেলটা দেখছো স্যাটেলাইট থেকে তারা টাকা পাচ্ছে, এই সিস্টেমে পুরো চলে। আচ্ছা, এবং টিভি যখন আমরা দেখি, যখন যে অ্যাড গুলো হয়, অ্যাড এর সময় অনেকে দর্শক অন্য চ্যানেল দেখে, সেগুলো রিফ্লেক্ট করে কি, আমি অতটা ডিটেইলসে যাই না, কিন্তু বেসিক ফান্ডাটা হচ্ছে এটা। আচ্ছা, এবং তুমি যে এতদিন টেলিভিশন করছো, মানে তুমি কি টেলিভিশন থেকে কি কি শিখলে? মানে টেলিভিশন থেকে অনেকে অনেক কিছু শেখে, তুমি সবটাই শিখেছি আমি। আচ্ছা, মানে সবটাই, সিরিয়াসলি বলছি, সবটাই শিখেছি। মানে, এবং দিদিও যেহেতু অনেকদিন থেকে টেলিভিশন করছিলেন, তো দিদির সাথে তুমি সেরকম ভাবে এখনো টেলিভিশনে একসাথে কোনো কাজ করনি, তো দিদির সাথে যখন, মানে দিদি তো তুমি টেলিভিশন নিশ্চয়ই দেখেছো, মানে দিদি যেগুলো করেছে, তো দিদি যখন অ্যাক্টিং করে, দিদির অ্যাক্টিং যেরকম ধুলোকণা, আমি যদি ও আমার থেকে বেটার, তো ধুলোকণা আমি যদি বলি, বা আমি যদি বলি দিদির শ্রীময়ী যদি আমি বলি, সেগুলো অনেক বেশি, মানে দিদির ক্যারেক্টারটা পপুলারিটি পেয়েছিল, কারণ হ্যাঁ, তো এবার সেটা নিয়ে দর্শক, একটা টাইমে আমরা দুজনেই পাগল করতাম, ধুলোকণাতে প্রীতি করতো আর তুমি কুকুমণিতে আমি করতাম। এরকম অনেকে লিখেও ছিল, স্বামী স্ত্রী পাগল সেজে স্টার জলসাকে লুটে নিচ্ছে। আমরা তখন প্রচুর শোজও করেছি, প্রচুর, মানে একসাথেও করেছি, আলাদাও করেছি, প্রচুর শোজ করেছি। আচ্ছা, এবং তুমি যখন ধরো দুর্গাপুজোতে যখন তুমি ওপেনিং এ যাও, বা ধরো কিছু ওপেনিং এ যখন যাও, তখনও তো দর্শক তোমার ক্যারেক্টার প্রচন্ড ভালোবাসা দিয়েছে, একদম, মানে এটা কোনোদিন না ভোলার মতন। মানে সাপোজ আমি বলছি, আমি আজকের পর আর কিছু করলাম না, লাইফ কাজ করলাম না, আমি আমার ব্যবসা দেখলাম, তাতেও আমি যেটা পেয়েছি সেটা আমি মৃত্যু অব্দি মনে রাখবো। এই ভালোবাসাটা তো কেউ নিতে পারবে না আমার, এটা তো আমার অর্জন করা ভালোবাসা। আমি একটা ফ্র্যাঙ্কলি একটা কথা বলছি, মাঝে রেশন কার্ড বলে একটা সিনেমা শুট করতে আমি বাইরে গেছিলাম, বাইরে বলতে বলে দিচ্ছি, আরে ঝাড়গ্রামে বা কোথায়, ঝাড়গ্রাম, সেটা এখনো আসেনি ছবিতে, না ওটা আসেনি বোধ হয়। তো সেখানে তো কোনো কারণে মেলায় শুট ছিল, তো সেই কাজটা একটু ছোট কাজ, মানে অত বড় বাজেটের সিনেমা না, তো যথারীতি ইউনিটটা কম, ব্যবস্থা কম, ঠিক আছে। তো আমি এমনি মেলাতে শর্ট করতে, আমি তখন এমনি বললাম মেলাতে করছো, করতে পারবে? তো যে যিনি ছিলেন তিনি হয়তো আমার টেলিভিশনের কাজ দেখেননি, বা তিনি একটু ক্যাজুয়ালি নিয়েছিলেন, কেন করা যাবে না, আমরা তো মাঝে মাঝে করি, হ্যাঁ না, বললাম তাহলে করো, আমার কোনো ব্যাপার নেই। শর্ট শুরু হয়েছে, 1টা 2টো 3টে, এবার মেলায় তো লোক আমাকে চিনবেই ভাই, ওটা আমার জোন, গ্রাম বাংলা গেলে আমার জোন, কারণ ওটা তো তুমি তোমার টেলিভিশন ওখানে। এবার এমন করতে ভিড় হয়ে সে শুটিং বন্ধ হয়ে গেল, তো তখন আমি বলেছিলাম যে এটা তো কেউ আমাকে, এটা তো আমি অর্জন করেছি। তখন ডিরেক্টর কি বলছেন, মানে তখন কি বলবো, তখন কেন ছবি তুলবি, এই করবি, হ্যাঁ, আরে ভাই কেউ আমাকে এসে যদি ছবি তুলতে চায়, আমি কোনোদিনই বলবো না, আমি আজ অব্দি বলিনি কাউকে, আমি বলিনি, সিরিয়াসলি বলিনি, আমি মানে বলতে পারি আমি টাকার জন্য কাজ করি না, আমার পুরোটাই নাম, আমি এই স্বপ্ন নিয়ে এসেছিলাম লোক আমার সাথে এসে ছবি তুলবে। যেটা এখন আমি আজ অব্দি কোনো দিন কেউ বলতে পারবে না রাহুলকে আমি ছবি তুলতে বলেছি, রাহুল না করেছে। হ্যাঁ, এবার কি হয়, শো যে ধরো গ্রাম বাংলায় মাচা শো করতে গেলে সেখানে তো 10,000 5,000 লোকের ছবি তোলা সম্ভব না, কিন্তু যেটা হয়, কিন্তু তাও আমি আজ অব্দি আমার জ্ঞানত অবস্থায় কোনোদিন কারোর সাথে ছবি তোলা, অটোগ্রাফ দেওয়া নিয়ে কোনোদিন অসভ্যতা করি, আর আমি কোনোদিন করবো না। আমি ধরে নিলাম শাহরুখ খান হয়ে গেলাম, তখনও করবো না,
হ্যাঁ, এবং তুমি আরেকটা জিনিসও বলো যে আমাদের এই টেলিভিশনের যে এখন তুমি যখন আগে টেলিভিশন করতে বা যখন মানে আমি বলছি তো আজকে থেকে বেশ কিছুদিন আগেকার কথা, যে টেলিভিশনের টিআরপি আমরা দেখতাম অনেক হাই হাই থাকতো। এখন এইটা একটা ব্যাপার কি, এখন লোক তো মোবাইলে এসে দেখে না। হ্যাঁ, কিন্তু মোবাইলে দেখলে ওটা না ধরা হয় না। হ্যাঁ, তো এবার মানে মোবাইলেই তো এখন লোক বেশি দেখে, যেরকম আমি তো এখন আর কেবেলে দেখি না, আমার বাড়িতে হটস্টার বলো, জি5 বলো, টিভিতেই দেখি, ওই টিআরপিটা ধরা হয়। হ্যাঁ, এবার ওটা না ধরা হলে তো চ্যানেলের তো তাহলে কোনোদিন আর উন্নতি হবে না। মানে আমি যদি না, ওরা তো হটস্টারও তো স্টারেরই, না জি5 তো জিএরই, ওরা ওইভাবে চ্যানেলের কোনো চাপ নেই। হ্যাঁ, জাস্ট শোটা জাস্ট বন্ধ হয়ে যাচ্ছে। না, একটা বেসিক টিআরপি তো থাকবে। মানে কি হচ্ছে, যারা হটস্টারে দেখছে বা জি5 দেখছে তারা তো দুদিকেই দেখছে, তো ওটাতে টিআরপি হয়তো আগে যেরকম আমাদের আমি যেরকম জিনিস সিরিয়াল আমার খুকুমনি যেরকম 11টি আছে, 10 পয়েন্ট কিছু 3 পড়ছিল, এখন 7 পাতে হয়, তো 7টাই দেখো টপার। তো ওটা নিয়ে কোনো ব্যাপার নেই। আচ্ছা, তো খুকুমনির সময় তো তোমার যে তুমি ওখানে অনেক বড় বড় কাস্টিং ছিল, কারণ স্নেহাশিস চক্রবর্তীর টেলিভিশনে আমরা জানি যে খুব বড় কাস্টিং থাকে। মানে মানে আমরা এক একটা সিরিয়ালের মানে ইমাজিনটা এরকম করে নিই, মানে কাস্টিং দেখলে আমরা বলি হ্যাঁ যে রাজকীয় ব্যাপার, যে সোনার গয়না, মানে অনেকগুলো বোন থাকতো, যেটা তোমার টেলিভিশনেও ছিল। তো ওনার সাথে কাজ করে কেমন লেগেছে, মানে স্নেহাশিস চক্রবর্তীর সাথে কাজ করে কেমন লেগেছে? ওনার সাথে ডিরেক্টলি আমার সেরকম মানে ওই ফোনেই যতটা সামনে হাই হ্যালো ব্যাস এইটুকু, বাকি আমার কোনো প্রডিউসারের সাথেই কোনো লাফলা নেই। মানে আমি একদম আমাকে টাইম, আমাকে তুমি 6টায় করলো, আমি 6টায় যাবো, 8টায় দাও 8টায় যাবো, 12টা, আমি টাইমে সবসময় যাই। আমি বেসিক কিছু জিনিস আমি মেনটেন করেছি, পাংচুয়ালিটি, স্ক্রিপ্ট মুখস্থ করে যাওয়া, অ্যাক্টিং ভালো হলো খারাপ হলো, দেখো আমাদের সবার একটা লিমিটেশন আছে, হয়তো ওই অ্যাক্টিংটা আমি ভালো নাই করতে পারি, ভালো নাই লাগতে পারে, সেটা আলাদা, কিন্তু ডায়ালগস আমার পুরো মুখস্থ থাকে। ইনফ্যাক্ট আমি পুরো সিনের সবার ডায়লগ আমার মনে থাকে। টাইমে যাওয়া, আমি কম ছুটি নিই, বিশ্বাস করো, সারা বছরে যদি ছুটির লিস্ট দেখো, রোববার দিন তোমাদের না, আমি বলছি এমনি ছুটি। আচ্ছা, এখন সিসিএলটা বাদ দিলে আমার জন্মদিন, আমার মেয়ে প্রীতির জন্মদিন, তাছাড়া আমি ছুটি নিই না। এবং বোনের জন্মদিন আগের দিন বোধহয় ছিল, হ্যাঁ, আর কালকে ছিল তো তাছাড়া আমার সাথে প্রবলেম হওয়ার কথাই না। আর মানে তোমাদের কি পুজোর সময় শুটিং তুমি করেছো এর আগে, মানে পুজোর মধ্যে, মানে দুর্গাপূজার মধ্যে? না, আমি দুর্গাপূজার মধ্যে কি পুরো অফ থাকে? হ্যাঁ, অফ। আচ্ছা, এবং আমরা যখন দেখছি যে একটা যখন টেলিভিশন, আমাদের ধরো একাদশীর পর অনেক সময় একাদশীতে স্টার্ট হয়ে যায়। আচ্ছা, মানে দুর্গাপূজাটা অফ রাখে। আমি সব থেকে বড় ছুটি পেয়েছিলাম হরগৌরীতে, মানে ওটা লক্ষ্মী পুজোর বরগুলো। হ্যাঁ, ওটা হরগৌরীটা কি তোমাদের ইয়েতে হতো, মানে ভারত লোক NT1? আচ্ছা, NT1, যেটাতে তোমার এখন আপাতত দুটো সিরিয়াল হচ্ছে, আনন্দী হচ্ছে, আর ওদের ওখানে ওই সান বাংলায় একটা সিরিয়াল, ওই পালকশালী আর পুতুল টিটি। হ্যাঁ, তো ওই NT1 এর জায়গাটা তো অনেকটা বেশ বড়, মানে অনেকটা ভালো জায়গা। আমরা ক্রিকেট খেলতাম মাঝের চাতাল। হ্যাঁ, মাঝের চাতালটা রয়েছে। তো তোমার একটা ইন্টারভিউ আমি দেখেছিলাম যে তুমি বলেছিলে যে তুমি সেটে কফি করে খেতে, মানে হ্যাঁ, আমি খুব ব্ল্যাক কফি ফ্রি। হ্যাঁ, মানে আমাকে নীলাঞ্জনাদি ব্ল্যাক কফি মেশিন গিফটও করেছিল প্রথম যখন আমি গেছিলাম। তুই এত ভালো খাস কফি আনাতো না, তো ব্ল্যাক কফি মেশিন গিফট করেছিল, ওটা এখন আমার টালিগঞ্জের ফ্ল্যাটে আছে এখন। তো আমি ওই মানে আমি ইনস্ট্যান্ট কফিটা একটু কমই খাই, ফিল্টার্ড কফি ওই ফ্রেঞ্চ প্রেস করে আর কি। মানে তুমি বলছো যে তুমি তোমার সাথে যারা তোমার ওই যারা জুনিয়র আর্টিস্ট হোক বা টেকনিশিয়ান, খুব ভালো সম্পর্ক তোমার সাথে। সবাই আমার রুমে, আমি একা বসাতে পক্ষপাতী না। মানে সবাই তোমার সাথে, ওই হুল্লু, এই যে মিউজিক, এখনো ওই মিউজিক সিস্টেম থাকবে, কফি থাকবে, চা থাকবে, যা বাওয়াল করো। আমার পারফিউম বাইরেই থাকে, টেকনিশিয়ানরা আমার মানে ধরো মেকআপ আর্টিস্ট আমার পারফিউম ওরা ব্যাগ খুললে বলে না, আরামসে খুলে নিজের মতন লাগিয়ে নেয়। কোথায় কি প্রথম থেকে পারমিশন দিয়েছে যে হ্যাঁ, কোথায় কি আছে ওরা জানে। মানে আমি ব্যাগ ফেলে আমাকে বলতে হতো না, দাদা পারফিউমটা মাখছি না, নিয়ে মেখে নেই। আর তোমার তো মানে এখানে যদি তোমার কো একটা ছিল, ও দিদির নামটা এই মুহূর্তে দিয়ে এখন লক্ষ্মী ঝাঁপি করছে, তো মানে তার সঙ্গে তোমার বন্ডিংটা তো খুব ভালো, দর্শকরা নিয়েছিল অনেক ভালোবাসে। হ্যাঁ, এবং খুকুমনি তো মানে তোমার দীপান্বিতার সাথে অ্যাটাচড সবার সাথে, এবং খুকুমনিতে তোমার মানে দীপান্বিতাদের খুব ভালো একটা ডায়লগও ছিল, কি বাটেতে দিয়ে চেপে হামাগুড়িতে চেপে শিলনোড়ায় বেটে ওই কি মুলক মুসাল্লাম বানিয়ে। তো মানে এই ডায়লগটা কি তুমিও এনজয় করেছো? মানে হ্যাঁ, দর্শক আমিও শোজ করতে গিয়ে বলেছি এটা। হ্যাঁ, আর মানে তোমার এখানে শোজ তুমি তো প্রথম দেবী চৌধুরানীর সময় থেকেই করছো, আর দেবী চৌধুরানী তোমার সোনামণি ছিল, তো মানে
তার সঙ্গে তো সে অনেক বড় অ্যাক্টর, মানে আমাদের এখানকার, মানে তাকে আমি ছোটবেলা থেকে দেখছি, অনেকগুলো শোজ করে ফেলেছে। সোনাও 4টে হয়ে গেল সোনার। হ্যাঁ, তার মানে তার সঙ্গে তুমি কাজ করছো প্রথম, তো মানে তার সঙ্গে করে কেমন লেগেছে? সোনার সাথে, সোনাকে তো মানে আমি তো সোনাকে পাথর পর্যন্ত খাই দিয়েছিলাম, হা করে ঘুমোচ্ছিল, স্টোন চিপ তুলে মুখে দিয়ে দিই। সোনার সাথে প্রচুর মজা করেছে। হ্যাঁ, মানে এখনো দেখা হলে খুব মজা করি। হ্যাঁ, এখন তো সুবিবাহ করছে, প্রচন্ড মজা করি। এবং তোমার এই যে সিরিয়ালের যে সেটে যেতে কি ফার্স্ট প্রবলেম হতো? মানে আমি বলছি যে ধরো দেবী চৌধুরী তুমি যখন করছো, মানে একটু যে রোজকার যে ব্যাপার থেকে কম। হ্যাঁ, আমার তখন এখানে মানে দমদম ক্যান্টনমেন্ট থেকে ওটা দাসানি টু হতো, মানে জীবন ভিতরের দিকে ঢুকে, মানে আমি তো দাসানিতে গীতা এলএলবি ফ্লোরে গেছিলাম, তো ওখানে সেই ভাঙাচোরা মানে জীবন কয়লা হয়েছিল। হ্যাঁ, মানে তখন কি খুব, আমার প্রথম 3টে শোই খুব দূরে, দেবী চৌধুরী, দাসানি টু, ভাগ্যলক্ষ্মী ছিল চিত্রায়ন। হ্যাঁ, চিত্রায়নটা কি টলিগঞ্জ, তারাতলা, হ্যাঁ তারাতলা, চকের বাজার, চৌরাস্তা পাওয়ার করেছে, নারায়ণী একটু আগে। হ্যাঁ, মানে বিচ্ছিরি ব্যাপার। থার্ড হচ্ছে, হ্যাঁ কথা বোধহয় এখন চিত্রায়ন, রাইট। থার্ড হচ্ছে বলাকাই তো, যেটা ওই কবরডাঙ্গার ওখানে, বলাকা। আচ্ছা, একমাত্র হরগৌরীটাই একদম কাছে। হরগৌরীর দাসানিতে হয়েছে, হ্যাঁ NT1 এর ওখানে, দাসানি ওখানে। তো হরগৌরীটারে ফ্ল্যাট নিয়ে নিয়েছিলাম, টালিগঞ্জে কিনে নিয়েছিলাম। তো আমি ওই আমার ওখান থেকে বোধহয় 6 মিনিট লাগে যেতে গাড়ি করে, এবং মাপা 6 মিনিট। আমি লাঞ্চে বাড়ি আসতাম, খেতাম, আবার চলে যেতাম। আর তোমার, হ্যাঁ একদম তো ওটার কাছেই তো, মানে আমি তো টলিগঞ্জে মেট্রো থেকে নামলেই ওটা চলে আসে। ওটা টলিগঞ্জের পরের মেট্রোটা নামলে একটু সুবিধা হয়। হ্যাঁ, তো তোমার প্রথম কি একটু ঘুমেরও তো অসুবিধা হতো, কারণ তোমার, হ্যাঁ আমরা এরকম হয়েছে 3 দিনে 3 ঘন্টা ঘুমিয়েছি। আমার একবার মনে আছে, 2বার হয়েছে। তখন আমার ইকো স্পোর্ট গাড়ি ছিল, দেবী চৌধুরী করছি, সকাল 9টায় গেছি, ভোর 3টায় প্যাক আপ হয়েছে। সকাল 9টায় গেছি, ভোর 5টায় প্যাক আপ হয়েছে। সকাল 9টা, রাত্রিবেলা 10টায়, না রাত 10টা, আবার 3টায় প্যাক আপ হয়েছে। এবার আমি তখন আমাদের 14 ঘন্টা হয়ে গেছিল, কিন্তু হিরো হিরোইনকে আমাদের ডাবল ইউনিট করতে হতো। হ্যাঁ, তো তখন আমি আমাদের যে বিগ বেন হয়েছে লেক টাউন, গান চালিয়েই রেখেছি আমি, কিন্তু 3 দিন হয়েছে তো আর টানতে পারছিলাম না। তো গান চলছে দুমদাম গান গাড়িতে। এবার কোনো কারণে বিগ বেন পার করে, বেশি না, ওই ধরো 50 মিটার মতন, আমি ঘুমিয়ে পড়েছিলাম। হট করে উঠেছি, উঠে দেখি গাড়ি চলছে। মানে আর আমি যেহেতু খুব একটা র্যাশ ড্রাইভিং করি, আমার ওই শহরে 60-র বেশি যায় না, আর আমি দীঘা ফিঘা ঘুরতে গেলে 80। হ্যাঁ, তো কোনো কারণে উঠে যাই, বেশি 50 মিটারই হবে, খুব রিস্কি হয়ে গেছিল। আরেকবার এরকম শুটিং করতে করতে আবার প্রীতিকে নিয়ে ফিরছিলাম যখন, তখন এরকম ওই মাঝখানে যেমনি ফাইবারের ডিভাইডার গুলো থাকে না, চলে যাচ্ছিলাম। হ্যাঁ, আর মানে দিদির সঙ্গে তো তোমার কাজ নিয়ে দর্শক খুব এক্সাইটেড রয়েছে, মানে কবে আসবে? হ্যাপি ফ্যামিলিটা আমি আর দিদি একসাথে। আচ্ছা, এবং দিদি মাঝখানে, এটা তুমি একটু ভালো করে বলো, কারণ অনেক দর্শকেরই এটা প্রশ্ন ছিল যে দিদি মাঝখানে একটু ইমোশনাল হয়ে পড়েছিল, যেটা একটা ভিডিও করেছিল, তুমিও করেছিলে, যে যেহেতু বোনের, হ্যাঁ এটা শরীর খারাপ হয়ে গেছে, ভাইরাল হয়ে গেছিল, মানে এবার ভাইরাল হয়ে ওর ওই তরকা দিয়ে জ্বর ওঠা বলে না, ওরম হয়ে গেছিল, তো তার জন্য হসপিটালাইজ করতে হয়েছিল আর কি। হ্যাঁ, তারপর তো তুমি মেসেজ করলে যে হ্যাঁ এখন ঠিক আছে। তুমি বোধহয় তার পরে বোধহয় একটা প্রিমিয়ার অ্যাটেন্ড করেছিলে, তখন প্রিমিয়ারেও তুমি বলেছিলে যে ঠিক আছে। ওটা প্রিমিয়ার না, প্রিমিয়ারই না, কোথায় একটা গেছিলাম, পরে একটা তুমি প্রিমিয়ার অ্যাটেন্ড করেছিলে, ওটা তুমি বলেছিলে ঠিক আছে, 5 দিন ছিল ওই আর কি। ওটারই তুমি একটু ভয় পেয়ে গেছিলে, তুমি বলছো। হ্যাঁ, যা হয়, বাচ্চা তো বলতে পারে না, আর ও খুব আদুপুতু করেই থাকে বাড়িতে। মানে বরঞ্চ আমি আর প্রীতি একটু স্ট্রিক্ট থাকি, বাকি বাড়ির সবার, মানে প্রীতির মা, মানে আমার শাশুড়ি মা, প্রীতির দাদা, আমার বাবা, আমার মা, আমার বাড়ির সবাই, মানে সে আতু করেই রাখে ওকে, ওকে বকা যাবে না, কিছু বলা যাবে না। তো ওই কান্নাকাটি করছিল, তো ওই দাদা একটু। হ্যাঁ, আর তুমি তো মানে, আর তোমরা দেখেছিলে আমাকে রাজবাড়িতে গিয়ে একটা ফটোশুট করেছিলে, যেটা বাতায়ন, ওটা তমশ্রী, আমার বন্ধুর, ফ্যাশন ডিজাইনার, খুব ভালো। হ্যাঁ, অনেকদিন ধরেই বলছিল, যাওয়া হচ্ছে। হ্যাঁ, ওখানে সেই দিদি বলেছিল যে পায়ের আওয়াজ শুনতে পাচ্ছি না, নুপুরে তুমি বলছিলে না কিছুই শুনতে পাচ্ছি না। তো মানে ওটা কি অনেক পুরনো রাজবাড়ি ছিল?
না ওটা তো তোমার ঘুরতে গেছিলাম আমরা রাজস্থানে, সেটা নুপুরে আওয়াজ পায়রা ভয় পায় প্রদীপ। কিন্তু রিসেন্ট শুট করেছিলাম বাতায়ানে, যেটা তমশ্রীর শুট, ভালো ফ্যাশন ডিজাইনার। হ্যাঁ, এবং তুমি যখন ক্রিকেটটা যখন তুমি করছো, ক্রিকেটে তো তোমাকে ওখানে যেতে হচ্ছে, বাইরে তো যেতে হচ্ছে। প্রীতিও যায় আমার সাথে। হ্যাঁ, এবার আয়রাও গেছিল। হ্যাঁ, তোমার না মানে প্রত্যেকবারই কি দিদি গেছিলেন সঙ্গে? প্রত্যেকবার, সব কটা ম্যাচ আজ অব্দি। আচ্ছা, এবং তোমাদের তো আমি দেখছিলাম খুব বাসে করে খুব হই হুল্লোড় করতে, প্রচন্ড হই হুল্লোড়। মানে ইনফ্যাক্ট আমাদের বাসে সবার জায়গা ফিক্সড হয়ে গেছে। আমরা যে ত্রিপুরা গেলাম এমনও ছিল, মানে একটাই বাস কি ওটা বড় না, মানে বাসের যেখানে সিট, আচ্ছা, সবার ফিক্সড সিট আছে আমাদের। তুমি বোধহয় একদম পিছনে বসো। যিশুদা একদম পেছনে, আগে এদিকে ইন্দ্রাশিসদা বসতো, এদিকে ইন্দ্রাশিসদা এখন চোটের জন্য যেতে পারছে না, সৌরভদা, আর ঠিক আগেরটা আমি, তার আগে কোচ। এইটা ফিক্সড, এবার যার যেখানে ও আর আমার পাশেই বনি, তার পাশে তার আগের পাশে হচ্ছে সদদীপ দা, জয়ী, ফিক্সড এটা আমাদের। আর তুমি বলে আমি জ্যামিদারের একটা স্ট্যাটাস দেখি তুমি ঘুমিয়ে পড়েছিলে, সেই জ্যামিদার ও রিসেন্ট ঘুমিয়ে পড়ে, সেদিন যিশুদা ছিল না, আমি পেছনে গিয়ে ঘুমিয়ে পড়ি। ওটাকে রিল ফিল বানিয়ে যা তা করেছে, প্রচন্ড আমরা লেগ পুল করি একে অপর, মানে মারপিট হয়ে যাওয়ার সিচুয়েশন। হ্যাঁ, এবং মানে এটাতে গেলে তো তোমরা খুব এনজয়ও করেছো, মানে খেলার মাঠেও আমি দেখেছি যে খেলার মাঠেও আমরা এই যে এবার ত্রিপুরা গেলাম, আমি আর বনি রুম শেয়ার করেছিলাম, কারণ এবার প্রীতি যায়নি। তো আমরা 12টা 12:30 পরের দিন খেলা আছে, 12:30 অব্দি আমরা বললাম ঠিক এবার ঘুমিয়ে পড়ি। আমি আর বনি ঘুমোতে যাবো, সৌরভদা আগে চলে গেছিল। কিংসুকদা বলে একজন আছে, কিংসুকদা ডিওপি। কিংসুকদা কি টেলিভিশন করে? না 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 না, কিংসুকদার ক্যামেরা। আচ্ছা, তো কিংসুকদা সৌরভদাকে নিয়ে এসে সেই আড্ডা আমাদের কটা অব্দি হতে পারে, ভোর 4টে 3:30 4টে, মানে রাত্রিবেলা ঘুমই হয়? ঘুমাও হয় না ওখানে, সিসিএল এর যে পার্টি হয় সেগুলোই তো 5টা অব্দি হয়। মানে সেখানে তোমাদের অসুবিধাও তো হয়, মানে কিছু মানে পরের দিন খেলা একটু অ্যাডাপ্ট করে, হ্যাঁ সেটা তো 100%। আর যেরকম কি আমাদের পরের দিন ডে ম্যাচ থাকলে আমরা 2টোর মধ্যে চলে যাই, কারণ 2টোর থেকে ম্যাচ, বিকেলে ম্যাচ থাকলে ভোর 5টা অব্দি সবাই থাকে। এবং জয়ীদাও আমাকে দেখিয়েছিল, স্ট্যাটাসও দিয়েছিল যে তোমাদের পার্টিও হয়, মানে বিরাট বড় বড় পার্টি। হ্যাঁ, মানে পার্টি দেখি তুমি তো খুব একটা, আমি দেখেছি এখন মানে তোমাকে যতদিন থেকে ফলো করছি, তুমি খুব একটা পার্টিতে যাও না। পার্টি করি না, আমি নেশাও করি না। হ্যাঁ, মানে তুমি খুব একটা যাও না পার্টি, আমার পর কিন্তু যেতে হয়। হ্যাঁ, মানে আমার না ওই জোরে আওয়াজ আর ওই অন্ধকারে আমার খুব প্রবলেম। হ্যাঁ, মানে এখন তো তুমি, আমার এমন নয় যে আমি নেশা করি না বলে আমি যাও, আমার কোনো প্রবলেম নেই, মানে আমি এনজয় করি ব্যাপারটা। আমি যেমন খেতে ভালোবাসি, আমি খেতে থাকি। হ্যাঁ, এখন পার্টিতে গেলে কি একটু প্রবলেম হয়? খুব অস্বস্তি, মানে এত জোরে জোরে এখন যেতে হয়, তো ওই এত জোরে গান বাজে না, একদম কিছু শোনা যায় না, কাউকে কিছু বলা যায় না, বিরক্তিকর। হ্যাঁ, তুমি দেখেছি যখন টেনিয়ারে যাও, কিন্তু পার্টিতে খুব কম পালিয়ে যায়। হ্যাঁ, মানে পার্টিতে খুব কম। এবং মানে দিদিও দেখেছি পার্টিতে খুব একটা যায়। হ্যাঁ, তাও প্রীতি একটু ওই আওয়াজ গান বাজনা পছন্দ করে, আমার আবার ওই অত আওয়াজ, মানে আমরা কি কথা বলছি বুঝতে পারা যায় না। হ্যাঁ, মানে এত জোরে ও খুব প্রবলেম। আর আমি যেহেতু খুব ওই বরফ দিয়ে কোল্ড ড্রিঙ্ক, বরফ দিয়ে মকটেল এত খাই, আমার গলাটা বসে যায়। হ্যাঁ, কথা বলে বসে গেছে। কালকে আয়রার জন্মদিন ছিল, প্রচুর আইস দিয়ে কোল্ড ড্রিঙ্ক খেয়েছি, গলা। হ্যাঁ, এবং মানে তোমার জন্মদিনে সেলিব্রেট হলো কিভাবে? মানে কালকে এমনি এসেছিল তো অনেকেই, মোটামুটি কালকে ওই বাড়িরই ছিল, আমাদের বাড়িরই ধরে নাও টাচফুট 40-50-40 জন মতন আছে। তাছাড়া কাজীদা, প্রমিশদা আসতে পারেনি, বাবার শরীর খারাপ। আর এই তো বনি, কৌশানী, সৌরভদা, দর্শনা, যিশুদার একটা কাজ পড়ে গেছিল বলে আসতে পারিনি, কিন্তু ফোন করেছিল। এই বাস পাড়ার সব। আমি একটু খুব ওই সার্কেলটা আমার খুব ছোট, আমি সবার সাথে মিশি, কিন্তু ওই যেরকম আমার এখনো পাড়ায় আসলে আমার ওই সুমন, অনুভব, আমাদের ওই সিনিয়ররাই, তাদের সাথেই বসে। কালকে আমরা ঘুমোতে গেছি, তখন বাজে, মানে আমি ঘুমোতে গেছি 6:30, 6:15 সময় সবাই গেছে। হ্যাঁ, ওই জন্য আজকে তোমাকে আমি যখন 1টায় ফোন করি, তুমি যখন কোথায় ঘুমোচ্ছি, আমি উঠেছি 1টা না 2টার সময়। আর যখন মানে তুমি যখন মানে এই তোমার বাড়ির সামনে আমি দেখলাম একটা বিশাল বড় মাঠ রয়েছে, যেটা মানে খুব বড় মাঠ, এখন ওরকম বড় মাঠ খুব একটা। ওই স্টেডিয়ামটা আমার বাবার বানানো। হ্যাঁ, মানে ওখানে কি তুমি খেলেছো? মানে হ্যাঁ, আগে এরকম ছিল না, আগে পুরো ধুলো ছিল। ওই যে স্টেডিয়ামটা যেটা দেখছো ওটা খালি ছিল, মানে ওখানে এমনি দেয়াল ছিল, রাস্তা দেখা যেত। আমরা তখন ওখানে 2টো পিচ ছিল, ওখানে ক্রিকেট খেলতাম, মাঝখানে পিচ ছিল, ক্রিকেট খেলতাম। আচ্ছা, এবং দাদা আমি আরেকটা জিনিসও তোমাকে বলবো, যে টেলিভিশনের ইন্ডাস্ট্রিতে বা সিনেমার ইন্ডাস্ট্রিতে অনেকে বলে যে ওই পলিটিক্যাল শিকার অনেকে হয়, যেটা রাজনৈতিক শিকার যাকে বলে, ওই লবিগত যে ব্যাপারগুলো থাকে, সেটা কি আমি আজ অব্দি ফেস করি?
মানে তোমার ক্ষেত্রে আমি ওই জোনে যাই না। এবং মানে আমার সবাই বন্ধু, আমি আজ অব্দি। এবং মানে মানে টেলিভিশন ইন্ডাস্ট্রিতে বা আমরা দেখেছি যে অনেকের সাথে অনেকের ভালো লোকের সঙ্গে পরিচয় হয়, খারাপ লোকের সঙ্গে পরিচয় হয়। তোমার ক্ষেত্রে কি দুটোই? না, আমি টাচউড খারাপ লোকের সাথে আমার খুব কমই পরিচয় হয়েছে বলতে পারো। ইনফ্যাক্ট আমি মানে পলিটিক্যাল অনেকেই বলে, কিন্তু আমি সিরিয়াসলি বলছি আমি আমার সাথে হয়নি। ইনফ্যাক্ট আমি যখন মানে আমাদের অনারেবল চিফ মিনিস্টার ওনার সাথে দেখা হয়, যথেষ্ট ভালোবাসা দেন। তো এবার একটা মুখ্যমন্ত্রী আমাকে এত ভালোবাসেন, এত ভালোবাসা দেন, আমি এর থেকে বেশি কিছু এক্সপেক্ট করতে চাই না। ইনফ্যাক্ট দেখা হলে বাড়ি থেকে, ইনফ্যাক্ট উনি এটাও প্রশ্ন করেছিল আমি লাস্ট, বাড়িতে কেমন, মেয়ে কেমন আছে, বউ কেমন আছে, বাড়িতে সব ঠিক আছে কিনা। তো আমরা, আমার জন্য অনেক এটা। আবার কি। আর তোমার ইন্ডাস্ট্রিতে আসাটা কিভাবে হয়েছিল, মানে টেলিভিশন ইন্ডাস্ট্রিতে? রং রুট করেছিলাম, করে আমরা তখন ঘুরতে গেছিলাম, আমি, প্রীতি, আমার বন্ধু প্রীতির মা, মানে আমার শাশুড়ি মা, রাজস্থান। আমি আমের ফোর্টে গেছি। তুমি মানে টেলিভিশনে আসার আগে থেকেই ছিল? হ্যাঁ, রং রুটে প্রীতি আমার হিরোইন ছিল, ওই তো পোস্টারটা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা। তো রং রুট করে তারপর আমরা ঘুরতে গেছিলাম, তখন লোপাদি মেসেজ করেছিল। আমের ফোর্টে ছিলাম, আমার মনে আছে। হ্যাঁ, আর প্রথম যে দেবী চৌধুরানী যেটা ছিল ওটা কি টেন্ট সুরিন্দর ফিল্মস এর ছিল? ওরা সুব্রত রায়। আচ্ছা, মানে ওদের প্রোডাকশনটা কি টেন্ট? না, টেন্ট হচ্ছে সুশান্ত দা, সুব্রত রায় হচ্ছে সুব্রত রায় প্রোডাকশন ছিল। আর মানে ওনার প্রোডাকশনের এখন আমরা কিছু খুব একটা দেখতে না, ওনার পরের দিকে একটু ফিনান্সিয়াল প্রবলেম হয়েছে বলে আর হয়নি। হ্যাঁ, আর দেবী চৌধুরানী, রানী রাসমণি আর ওই রোবেল করতো, তো ওই মনসা নাকি, হ্যাঁ বাঘবন্দি খেলা, না না মনসার কিছু একটা ছিল। রুবেলদা করতে, রুবেলদা সিরিয়াল তো এরকম মানে ভানুমতি খেলছিল, ভানুমতি। আচ্ছা আচ্ছা, তো এইগুলো সব ওনার প্রোডাকশন। আচ্ছা, এবং বাবা খেপা ওনার ছিল বোধহয়। হ্যাঁ, যেটা সভ্যতা যেটা করেছিল। না, বাবা খেপা আগের যেটা। আচ্ছা, যেটা অরিন্দম বাবু কালারতে হতো। হ্যাঁ, ওটা বোধহয় সুব্রত রায় ছিল। হ্যাঁ, আর মানে তুমি তো তারপরে যেটা করলে ভাগ্যলক্ষ্মী, সেটা তো শশী সুমিত বম্বে। হ্যাঁ, যেটা হচ্ছে তোমার এখন লক্ষ্মী ঝাঁপি। না 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 না, শশী সুমিতের ক্রিয়েটিভ হেড ছিল সৃজিত দা। শশী সুমিত বম্বে প্রোডাকশন হাউস। আচ্ছা, যাদের ছিল কি করে বলবো তোমার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শশী সুমিত করে কুশল করতে আর স্বস্তি। হ্যাঁ হ্যাঁ, ওই আরেকটা সিরিয়াল বোধহয় হয়ে গেছে ওনাদের বেশ অনেকগুলো সিরিয়ালই বেশ হয়ে গেছে। দুটো আরেকটা তিনটে, ওটা তো স্বস্তিকা করেছিল, তিনটেই হয়েছে। হ্যাঁ, আর কুকুমণিটা স্নেহাশিস বাবু প্রোডাকশন। আর তুমি যখন টেক কেয়ার ভালোবাসাটা পাওয়াটা কিভাবে হয়েছিল? হঠাৎ করে, কোনো প্ল্যানই ছিল না, বললাম না আমি, আমার হাঁটুতে ছোট ছিল না, আলাপ ছিল। আচ্ছা, একসাথে কোনোদিন কাজ করিনি, আমরা একসাথে খেলেছি, খেলার থ্রুই আলাপ। তো আমার ওই হাঁটুতে চোট লাগাতে আমি কাজী দাস, আমাদের ফিজিও, ইন্ডিয়া টিমের ফিজিও, তো ওখানে আমি ডন বস্কোর পাশে, ওই ডন বস্কোর পাশে বিরাট চেম্বার আছে, তো ওখানে আমি ট্রিটমেন্ট করাচ্ছি। হঠাৎ ফোন একজনের আননোন নাম্বার থেকে, এরকম 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 এখানে ডাকছে তোমার রুবির উল্টো দিকে শ্যাডো ফিল্মসের অফিস। যা হয়, হ্যাঁ ওটা তো শ্যাডো ফিল্ম। হ্যাঁ, আমি যা হয় যাই, কি হবে জানি না, গেলাম, দেখি আদৌ কি কথা হলো, গল্প শোনা। সৌম্যদাও কি ওখানে ছিলেন? হ্যাঁ, কথা হলো, গল্প হলো, ভালো লাগলো, আমি এস বললাম। সব চরিত্রটাও তো একটু শুনেছিলে, মানে পুরোটা শুনেছিলাম। এগুলো কি প্রথমে? তখন সিনেমা ফাইনাল হয়নি। হ্যাঁ, গল্প ফাইনাল হলো, আমার ভালো লাগলো, কমার্শিয়াল কথা হলো, ডান। মানে প্ল্যানই ছিল না, ট্রিটমেন্ট করাতে গিয়ে আমি ওখানে চলে গেছিলাম। এবং তুমি যখন আরেকটা ছবি তুমি বললে আমি করছি, যেটাতে দিদি রয়েছেন, তো ওই ছবিটাও ওটা চেনার সূত্র, চেনার থ্রু। আচ্ছা, মানে ওটা কি এটার আগে শুট? না না, পরে পরে পরে। আচ্ছা, মানে এই টেক কেয়ার ভালোবাসাটা পরে, এখনো তোমাদের টেক কেয়ার ভালোবাসা একটু আর 6-7 দিন মতন বাকি আছে। আচ্ছা, এবং টেক কেয়ার ভালোবাসাটা আমরা কি এই বছরেই মোটামুটি দেখতে পাবো? এটা আমি বলতে পারছি না, যতদূর আমি জানি হয়তো নেক্সট ইয়ার স্টার্টিং। আচ্ছা, নেক্সট ইয়ার আমরা কোনো উইকেন্ডে রিলিজ হয়তো আমি যতদূর জানি। আচ্ছা, এরকম হতে পারে, হয়তো ভ্যালেন্টাইন্স ডে দিন দিয়েছিল গল্পটা, জানি এক্সাক্ট জানি না, প্রোডাকশন পোস্টারে বোধহয় এরকমই একটা লেখা ছিল যে ভ্যালেন্টাইন্স ডে বা এরকম কি, মানে পরের বছরে ভ্যালেন্টাইন্স ডে বা হ্যাঁ এরকম কিছু একটা বোধহয় লেখা ছিল, প্রেমের মরশুমে বোধহয় এরকম কিছু একটা হতে পারে, আমি যতদূর শুনছিলাম। এবং সৌম্যদার সাথে তো আমি কথা বলেছি, উনি খুবই ভালো, মানে সৌম্যদার সাথে কাজ করে কেমন? খুব ভালো, আমাদের অল্প দিনে খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে। হ্যাঁ, মানে সৌম্যদা কি মানে খুব মানে জলি, হ্যাঁ জলি, মজা করে।
সোলাঙ্কি দিয়েছিলেন। সোলাঙ্কিও খুব ভালো। এবং সোলাঙ্কির সাথে তোমার টেলিভিশন নিবে সিনেমা তো হলো, মানে এই ফার্স্ট হলো। টেলিভিশনে আমাদের একসাথে হয় না, পরিবার অ্যাওয়ার্ডে দেখা হাই হলো যতটুকু ছিল। তোমাদের পরিবার অ্যাওয়ার্ডটাও কি ওই স্টুডিওর এতেই হয়, মানে একসাথে? হ্যাঁ, মানে ওটাতে তো সমস্ত যে কটা টেলিভিশন সবাই থাকে, সবাই একসাথে আছে, সবাই একসাথে বসে সেখান থেকে প্রাইজ নেওয়া। হ্যাঁ, সবাই একসাথে থাকে। হ্যাঁ, তোমাদের টেলিভিশন অ্যাওয়ার্ডে তো প্রাইজও আমি প্রত্যেকবারই পেয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই পরিবার অ্যাওয়ার্ডটা তুমি যখন গেছিলে, মানে ওটাতে প্রথম যখন গেছিলে একসাথে অত আর্টিস্ট, ওখানেও তো একটু প্রবলেম হয়েছিল, কারণ তুমি তো একটু গ্যাদারিংটা খুব কম করছো। না, ওইটা এরকম হয় না তো। ওটা তো বড় ছোট জায়গায় গান হচ্ছে, ঠিক আছে। এই পার্টি গুলোতে ছোট জায়গায় এত জোরে গান চলে, আমার পরিবারের তো খাওয়া দাওয়া থাকে, বড় জায়গায় ওটাই আমার কোনো পরিবার ব্যাপারটা কি যে কোনো একটা স্টুডিওতে হয় নাকি? ওটা স্টুডিওতে হয়। ওটা কি কোনো বড়? একবার সায়েন্স সিটিতে হয়েছিল, পার্পেলে হয়েছে, ফ্লোটেলে প্রোমো শুট হয়েছিল, বাইরে বাইরে। আচ্ছা, এবং আমরা আরেকটা একটা জিনিস দেখছি যে এখন যে টেলিভিশন যখন মানুষ দেখছে, এখন টেলিভিশনটা কিন্তু এখন অনেক ইউনিক কনসেপ্টের সিরিয়াল হচ্ছে। যেরকম সিনেমার ক্ষেত্রে যেটা কম বাজেটে করতে পারছেন, বেশি বাজেটে করতে পারছেন না, সেটা টেলিভিশনে হচ্ছে। যেরকম তুমি যদি রাঙামতি তীরন্দাজ সিরিয়ালটা কথা যদি তুমি দেখো, তো সেখানেও আমরা দেখতে পাচ্ছি একটা কম বাজেটের মধ্যে একটা ভালো করে একটা গ্রাফিক্স দিয়ে প্লেন থেকে দেখানো হচ্ছে, বা তোমার সিরিয়ালের ইউনিকনেস কিছু রয়েছে। তো আমারটা নরমালি না, খুকুমনিতে আমি যদি বলি, খুকুমনিটা এরকম একটু ইউনিক, হ্যাঁ, মানে কনসেপ্টটা কথা, এরকম গল্প হয়েছে আগে। বা হরগৌরীটাও কিন্তু একদম অন্যরকম একটু। হ্যাঁ, তো মানে এখন কনসেপ্টের সিরিয়াল, ভালো ভালো কনসেপ্টের সিরিয়াল বাংলায় হচ্ছে। যেরকম একটা সিরিয়াল আছে, তুমি প্রোমো দেখেছো কোণে দেখা আলো, যেটা লাপাতা লেডিসের। হ্যাঁ, আমি কালকে সোমরাজ করছি। হ্যাঁ, সোমরাজ দা, আমি আজকে দেখলাম বা কালকে রাতে দেখলাম। লাপাতা লেডি, রাইট রাইট। হ্যাঁ, সাইনা চ্যাটার্জি করছেন এবং নন্দিনী করছেন, ওই মুখ ঢেকে নেবে। তো এবার এইটাও হচ্ছে। তারপরে আবার আমরা আরেকটাও সিরিয়াল আসছে, কম্পাস, যেটাও একটা অন্যরকম সিরিয়াল, স্টারে আসছে, অর্ক প্রবোদা রয়েছেন ওখানে। তো মানে নতুন নতুন কনসেপ্টের সিরিয়াল হচ্ছে। তো তুমি এটা নিয়ে কি বলছো? মানে বাংলা সিনেমা যত ভালো না কেন, মানে সিনেমাতে তো তারা বেশি বাজেট নিয়েও এটা ফোটাতে পারছে না। হয়তো ওই গল্পটা ভাবছে সিনেমায় চলবে না, তাদের কল, মানে আমাদের হাতে নেই। বা হয়তো সবকিছু সব জায়গায় ঠিকঠাক বসতে হবে না, এবং ভাবছে এরকম করলে কিরম চলবে কি চলবে না। একটা সিনেমা মানে একটা হিউজ টাকার ইনভেস্টমেন্ট, তো ওই আর কি। এবং সিনেমার ক্ষেত্রে তোমার কি মনে হয় যে সিনেমার এবার এটা ফিরবে কি করে? মানে তুলনায় আমরা দেখতে পাচ্ছি 2025 একটু ভালো চলছে। আমাদের ভালো সিনেমা বানাতে হবে, আমাদের গিয়ে দেখতে হবে। যেরকম এখন দর্শককে আমি দোষ দেবো না, আমরা যদি ভালো সিনেমা না বানাই তাহলে কেন আসবে? হ্যাঁ, এবং এখন আমরা একটা জিনিস দেখলাম যে রিসেন্টলি আমি খুব অবাক হলাম যে যেখানে ওয়ার 2 চলছে, কুলি চলছে, ধূমকেতু সেখানে ম্যাসিভ সাকসেস। সব সিনেমাই চলুক ভাই, সেখানে ওয়ার 2 কুলির থেকে ধূমকেতু। হ্যাঁ, এটা তো খুবই ভালো ডিসিশন হয়েছে যে আমাদের বাংলা সিনেমাকে প্রাইম টাইম দেওয়া হবে। কেন দেওয়া হবে না? সকাল 7টায় হাউস, কেন দেওয়া হবে? ওটা তো হিউজ ক্রেজ যাচ্ছে। হ্যাঁ, মানে ধূমকেতু, মানে তুমি কি দেখার প্ল্যান রয়েছে? হ্যাঁ, রয়েছে। আমার কালকে সারাদিন আমি ব্যস্ত। 17 তারিখ আমার শুট আছে, 18 তারিখ হয়তো দেখে নিতে পারি, কারণ তারপরে ব্যাংকক যাচ্ছি কাজে। আচ্ছা, ব্যাংকক কি আবার নতুন কোনো? না, আগের কাজে। আচ্ছা, তো এবং তুমি মানে টেলিভিশনে তো এই মুহূর্তে তুমি যেটা বললে একটু গ্যাপ নিয়েছো, মানে টেলিভিশনে ফিরলে গ্যাপ নিইনি, কিন্তু মানে ওই আর কি, সব খাবে বসতে হবে। হ্যাঁ, এবার টেলিভিশনে কি তোমাকে মোটামুটি এই বছরে আমরা ফিরতে দেখতে পাবো? মানে সেরকম অফার পেলে 100% ব্যাক। হ্যাঁ, মানে একটু ইউনিক কনসেপ্ট বা একটু অন্যরকম, না মানে ওই আর কি, সব বসতে হবে খাবে। হ্যাঁ, আর দাদা সিরিয়ালের ক্ষেত্রে আরেকটা জিনিসও তোমার থেকে একটু জানবো যে আমি যেহেতু অনেকগুলো প্রশ্ন ভেবে নিয়ে এসেছি যে টেলিভিশনের ক্ষেত্রে আমরা সোমবার দিনকে যে এপিসোডটা দেখি, অনেকে আমি যেরকম তোমাকে ফোন করেছিলাম, অনেককে ফোন করি, তো অনেকে বলে কি শনিবার দিনকে আসতে না, কারণ শনিবার দিন প্রেশারটা বেশি থাকে, সোমবার দিন বা মঙ্গলবার আসতে থাকে। সেটা সব এরমও হয়, রোববার শুট করলে সোমবার দেখায়, রোববার এরমও হয়, সোমবার এরমও হয়েছে সোমবার রাত 8টায় যেটা দেখাবে সেটা সোমবার দুপুর 12টায় গেছে। হ্যাঁ, মানে রোববারেও শুট হয়? হ্যাঁ, মানে রোববার দিনকে ছুটি থাকে না? না, এখন অনেক হাউস দিয়ে দেয়। আমি দেবী চৌধুরী 29 দিন শুট করেছি মাসে। হ্যাঁ, আর আরেকটা 3 মাসে আমার মনে আছে, হিসেবেই মনে আছে, 3 মাসে আমি 85 ডেজ শুট করেছিলাম, কারণ মাঝে 15ই আগস্ট পড়েছিল, আমার মনে আছে ছুটি, 3টে সেকেন্ড সানডে আর কিছু একটা ছুটি ছিল।
হ্যাঁ, আর মানে টেলিভিশনের ক্ষেত্রে তো তোমার মানে তোমার ছুটিটা অনেকটা কম হ্যাঁ, মানে এখন অনেক প্ল্যান্ড হয়ে গেছে। এখন যেরকম আমি তোমাকে বলছি আমার লাস্ট প্রজেক্ট বলো, আমার ওই প্রবলেমটা হয়নি যে ব্যাংকিং নেই, এই নেই, ওই নেই, প্ল্যান্ড রেটে যায় আরামসে। শাশি সুমিত ওই প্রবলেমটা হয়নি আমার, আরামসে। এবং তুমি যে তুমি তোমার আরেকটাও দেখলাম যে তুমি অনেক মানে সিনিয়র অ্যাক্টরদের সাথে কাজ করেছো, যেটা পুরোনো দিনে ভালো মানে নাম, যেরকম হরগৌরীতে আমি যদি দেখি অর্জুন চক্রবর্তী মা আছেন, মানে মিঠু টু সুইট। হ্যাঁ, তো ওনার সাথেও তুমি কাজ করেছো। তারপরে ওইদিকে তোমার মানে তোমার মিঠু আন্টি মানে মাই বলতে পারো তুমি, মানে উনি ওরকমই টু মানে উনি, আমি তোমাকে বলছি আমাদের এখন কি হয় অনেক ফিল্টার্ড হয়ে গেছে লোক, সিনিয়ররাও, মানে এটা সিনিয়রদের দোষ না, আমাদের জুনিয়রদের দোষ, যে আমরা কোথাও হয়তো আমার মনে হয় এখন আমাদের ইন্ডাস্ট্রি না, সমাজে না রেসপেক্ট জিনিসটা কমে গেছে। হ্যাঁ, কোথাও একটা আমার মনে হয় আমরা হয়তো সিনিয়রদের সেরকম রেসপেক্ট দিতে পারি না, তার জন্যই সিনিয়ররা না এখন দেখবে আর আগের মতন বকাবকি কম করে। আগে কি হতো, ধরো একটা আমার বাবা না মা না কিন্তু রাতের বেলা যদি বাইরে কিরে এত রাতে যা বাড়ি যা, এখন এটা বলে না কেউ, কারণ এখন সবাই এই চিন্তায় থাকে সিনিয়ররা যারা বড়, ফাট করে যদি দুটো তোমার কি এটা যদি বলে দেয় তাহলে কাজ বেশি। কিন্তু মিঠু আন্টির সাথে কাজ করে, মানে মিঠু আন্টি মাই বলতে পারো, মানে মিঠু আন্টি আমি কথা বলছিলাম তোমাকে কেন আমাকে দিদি বলবে, আন্টি বলবে। তারপর মিঠু আন্টি আমাদের মালপোয়া দিয়ে, ইনফ্যাক্ট মালপোয়া আনলে বা মিঠু আন্টি তো হেভি মালপোয়া খাওয়া, তো যখনই খাওয়ায় আমার জন্য এক্সট্রাই আনতো। তো এরকম কোথায় আছে বেটা, আর বেটা মানে মিঠু আন্টি বকেছেও যখন, তখন আমরা রাগ হয়েছে, মানে যেরকম আমি কিন্তু বলছি প্রফেশনাল নয় কিন্তু মিঠু আন্টির সাথে সম্পর্ক, মানে মিঠু আন্টি যেটা বকেছে তখন আমার মা বকলে আমার যেরকম রাগ হবে, আমরা গো করে বসেছিলাম, রাগ করেছে বেটা, তো এরকম। তো মিঠু আন্টি ইজ টু সুইট। এবং তোমার যিনি বাবার চরিত্র অভিনয় করেছিলেন অনিন্দা বন্ধুর মতো নয়, আর অনিন্দা খুবই, মিঠু আন্টি অনিন্দা খুব সিন। আর তোমার তারপরে আমি যদি বলি এই তোমার খুকুমণি হোম ডেলিভারির কথা যদি, হ্যাঁ, তারপরে দীপঙ্কর টিটোদা, হ্যাঁ দীপঙ্করদের তো খুবই লেজেন্ডারি। আমার রং রুটেও টিটোদা ছিল, কিন্তু ওনার সাথে আমার স্ক্রিন শেয়ার করার সৌভাগ্য হয়নি, কিন্তু খুকুমণিটা আছে। খুকুমণিটা দাদা টিআরপি তো ভালো হচ্ছিল, বাট এটা খুব কম, ওটা প্রোডাকশনের লাফড়া ছিল, মানে টিআরপির কোনো ইস্যু ছিল। হ্যাঁ, ওটা খুব কম দিনে, একটা সপ্তাহে আমরা আর মিঠাই বেঙ্গল টপার ছিলাম। হ্যাঁ, এবং ওটা খুব কম দিনে বন্ধ হয়ে গেছিল। তো মানে টেলিভিশনের ক্ষেত্রে আমরা যেটা জানি যে সবকিছু আনসার্টেন। হ্যাঁ, মানে টেলিভিশনের ক্ষেত্রে কোনোটা তোমার স্থির জিনিস, এই আমাদের ইন্ডাস্ট্রিটাই এরকম, জানো তো, মানে আমি এটা সবসময় বলি যে মেন্টালি খুব স্ট্রং হতে হয়। সাপোজ তুমি বলো আমি হরগৌরীর পর আজকে কিন্তু 1 বছর 1-2 মাস কিন্তু টেলিভিশন করিনি, তো এটা নিয়ে যদি আমি ডিপ্রেশনে চলে যাই বা তখন কিন্তু প্রবলেম, আমাকে ধরেই রাখতে পারি আমি 2 বছরও কাজ না পেতে পারি, এমন হয়েছে আমার একদিনে 3টে কাজ পেয়েছি, হতেই পারে, ওটা কিছু করার নেই। আর এর মধ্যে যে টেলিভিশন গুলো তুমি তো জানো যে স্টারে কি হচ্ছে বা জিতে কি হচ্ছে, নতুন অনেক কিছু দেখা হয় না, না দেখা কিন্তু জানি। মানে তোমার কাছে কি এর মধ্যেও কন্ট্রাক্ট এসেছে, মানে এই যে টেলিভিশন গুলো চলছে তার সেই কনসেপ্টের, মানে সেই সিরিয়াল গুলো কি কিছু হচ্ছে, মানে ইয়ার্কি মেরেই বলছি, যতগুলো শো দেখো সব করার কথা এসছে, মানে এখন স্টারের কথা আমি যদি বলি সব করে অলমোস্ট, যদি 12টা শো লঞ্চ হয়ে থাকে 8টা 9টা কি তোমার কাছে? না ওটা আসে। আচ্ছা, মানে আমরা ওটা জাস্ট আমি যখন হরগৌরী ছেড়েছিলাম। এখন যেরকম কম্পাস বলে একটি সিরিয়াল সুশান্ত দা, না ওটা তো অর্ক আর পর্ণাই করছে, অর্ক করছে তো। হ্যাঁ, অর্ক দা করছে। হ্যাঁ, নতুন মেয়েটি হচ্ছেন পর্ণা, আমার অরুণব বন্ধুর সাথে, মানে ফ্রেন্ড বলতে পারেন। আচ্ছা, তো আমি ওনাকে দেখলাম যে উনি নতুন এসেছেন, মানে উনি আগে বোধহয় মডেলিং করতেন, কারণ অ্যাক্টিং করছিল মাঝে কাজও করেছে। হ্যাঁ, আর আরেকটাও তোমার নতুন বেশ কিছু লক্ষ্মী ঝাঁপি বা এই ধরনের নতুন নতুন সিরিয়াল অনেকগুলো আসছে। তারপর সান বাংলা 2 বল একটা চ্যানেল, মানে সান কি সোনা জি2, হ্যাঁ সান বাংলা জি2, ওখানে অনেকগুলো কাজের অফার। হ্যাঁ, জি2 তে যেরকম ইন্দ্রজিৎ দা একটা করছে একটা, তারপর ঋষি কৌশিক দা ওখানে ব্যাক করছে, সুরিন্দারের আরেকটাও আসছে সুরিন্দারের বলে, এখন ওই যেটা মানে সাপ নিয়ে, ওই তো ইন্দ্রাণী আর সিদ্ধার্থ দা করছে, এটা খুব ভালো হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি। কিন্তু জি2 যেটা জি বাংলা সিনেমাই তো থাকছে, মানে ওখানে কি দর্শক দেখবে, মানে জি বাংলা থেকে লোক দেখে, জি এর দুটো থাকলে মার্কেটিং নিশ্চয়ই করবে, অত বড় চ্যানেল এমনি ছাড়বে। হ্যাঁ, মানে ওখানে কি সারাদিনই মোটামুটি টেলিভিশন, যেরকম জি আমার ধারণা সেরকমই হবে বোধহয়। হ্যাঁ, কিন্তু মানে সোমরাজ দাকে তো তুমি চেনো, মানে তো সোমরাজ দার আমি যখন ইন্টারভিউ করি, ওর কি
জিতে আসছে না জি টুতে? ওর জি বাংলায় আসছে, জি বাংলাতে আসছে, অর্গানিক প্রোডাকশন। তো সোমরাজ দা বলেছিল যে জি টু তে মানে হচ্ছে যেখানে সারাদিন বোধহয় সিনেমা বা কিছু চলবে, বিকেলটা নাকি প্রাইম টাইমটা পুরো সিরিয়াল। আমার আইডিয়া নেই। ওটা কি জি বাংলা সিনেমাই বোধহয় নাম থাকবে কিনা সেটাও, জি সোনার যতদূর, জি সোনার বাংলা এরকম ডিটেইলসটা আমি জানি না, কিন্তু হ্যাঁ ওটাতেই ওটা বলছে জি টু। হ্যাঁ জি, এই তো জি, বাকিটা আমি জানি না। হ্যাঁ তো মানে তুমি এই মুহূর্তে মানে অন্যরকম কি চ্যানেলেরও কাজ আছে, মানে সান বা কালার? কালার তো এখন আর নেই, উঠে গেছে। হ্যাঁ কালার না, কালার সানের আমি এটা করলাম, রাম করলাম মহালয়াতে। হ্যাঁ মানে এই এই যে এই মহালয়াটা যেটা এই আসবে, যেটা 21st of September বোধহয়। হ্যাঁ 21st of September। এখানে কি তুমি হিরোটা মানে, হ্যাঁ আমি শিব না, আমি ওনারা গল্পটা দেখাচ্ছে রামের থ্রু, মানে রাম গল্পটা বলছে, মানে যেরকম আমরা স্টারে দেখেছিলাম যে ওই রাম লক্ষণের একটা গল্প, ওরকম গল্প না, রাম বলছে গল্পটা দৃষ্টিভঙ্গি। হ্যাঁ আচ্ছা, ওটা কি তুমি করেছো? রামটা আমি, হ্যাঁ ওটাও কি সুরিন্দরের? না না না, কোন হাউস আমি ভুলে গেছি। আচ্ছা তো তুমি মহালয়াও তো ফার্স্ট করলাম। হ্যাঁ, আর মহালয়া তুমি আগে করনি? না, কোনোদিন করেছিলে, মানে আমাকে বলা হয়েছে আমি না করে দিয়েছি। কেন? মানে মহালয়া মানে আমার মনে হয় পারবো না করতে। মানে মহালয়াতে তুমি হিরো মানে শিবের যে হিরো ভিলেন না, আমার মনে হয় পারবো, মানে ওই ক্যারেক্টার করতে পারবো না, এটা আমি জানি না কেন। এইবারে আমি করতে চাইছিলাম না, অনেক বলাতে আমি করেছি, লাস্ট আমার শুধু মনে হচ্ছে আমি পারবো না। মানে আর প্রথম দিন গিয়ে এতদিন কাজ করে প্রথম সঠিক শুধু মনে হচ্ছে হলো তো। আমি বারবার সায়ন্তন দা, ভরত দা ডিরেক্টর ছিল, সায়ন্তন দা হচ্ছে তো। তারপর একটা দুটো সিন করার পরে বুঝলাম টেম্পোটা এরকম। ওখানে তো জামিদা রয়েছে, ও পুরো করেছে না, ওই মহিষাসুর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর পায়েল দি হচ্ছেন দুর্গা হচ্ছেন, আর শিবটা কে হচ্ছে এখনো অব্দি জানি না। ওখানে বোধহয় সম্রাট দা বোধহয়। হ্যাঁ সম্রাট দা বোধহয় আগের বারও হয়েছিলেন। আচ্ছা হ্যাঁ। তো মানে তুমি কি এখনো জিতে ব্যাক করছিলে না? কারণ কি তোমার স্টারের কি কিছু ওই অবধি ছিল, এখন আমি ফ্রি আছি। মানে কন্ট্রাক্টটা কি, মানে যেরকম আমি অনেক আগে যে রিটেনশন কন্ট্রাক্ট বলা হতো, যেরকম আমি সন্ধ্যার সাথে কথা বলেছিলাম, সন্ধ্যা বলেছিল সন্ধ্যারও স্টারে কন্ট্রাক্ট আছে, তো রিটেনশন কন্ট্রাক্ট ধরো আমরা কাজ যতদিন আমি অন্য কাজ করবো না, মান্থলি এটা টাকা পেতাম আমরা। আচ্ছা, এখন সেটা উঠে গেছে। আচ্ছা মানে মানে জিএর মানে স্টার তুমি যা যা প্রজেক্ট করবে সব স্টারকেই করতে হবে, এবং তুমি যখন সিনেমা করবে তখনও কি স্টারের থেকে পারমিশন নিতে হবে? না, ওটাই ছেড়ে দিত, ওটা টেলিভিশনের জন্য ওরা রাখতো। আর তুমি কি তাহলে সিরিজও কিছু শুট করছো? মানে কথা হচ্ছে। আচ্ছা, মানে এখন রিভিল করছি না যতক্ষণ না, কারণ আমি এরকম অনেক কাজ হচ্ছে বলছি, সেগুলো আর হচ্ছে না, আটকে যাচ্ছে, তো এখন কিচ্ছু বলবো না। মানে কোনো নামি প্ল্যাটফর্মে কি কথা হচ্ছে? মানে আমরা আর কি সব জায়গাতেই টুক 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 করে কথা হচ্ছে, এবার যেটা ক্লিক করবে। আচ্ছা, এবং আমরা আরেকটা জিনিসও এখন দেখতে পেয়েছি যে যখন আমরা টিআরপি লিস্টে যখন দেখতে পাই যে এই যে সান বা কালার্স এর কোনো কালার্স এখন নেই, ওটা তাও এখন চলছে, কিছু টেলিভিশন পুরোনো টেলিভিশনই ব্যাক করছে, তো ওদের টিআরপি আমরা দেখতে পাই না, কিন্তু আমরা দেখি যে স্টার এবং জি এর টিআরপিটা আসছে, যেহেতু ওদের জিআরপিটা কম বলে, তো ওদের কি টিআরপি আর আমরা কোনোদিনই দেখতে পাবো না? মানে জিআরপি সানের তো জিআরপি বাড়ছে। হ্যাঁ, সান ভালো কাজ করছে, মানে ভালো ভালো কাজ জিআরপি বাড়লেই দেখতে পাবে। হ্যাঁ, এবং আরেকটা জিনিসও যে আমরা এখন যে ওটিটির মধ্যে অনেকটা দর্শক শিফট হয়ে গেছে, যেটা তুমিও কিছুক্ষণ আগে বললে, সেটা কি কোথাও একটা গিয়ে খারাপ? আমার মনে হয় না সেটা বাংলায়, আমি জানি না, আমি ভুলও হতে পারি, বাংলা ইন্ডাস্ট্রিতে এফেক্ট করছে না। কারণ আমার পার্সোনালি মনে হয়, দেখো ওটিটি চলে যাওয়া মানে তুমি কিন্তু গ্লোবাল হয়ে গেলে। হ্যাঁ, মানে আজকে আমি 1,500 টাকা দিয়ে একটা বাংলা ওটিটি প্ল্যাটফর্ম নিলাম, 1,500 টাকা দিয়ে অ্যামাজন প্রাইম নিলাম, 1,500 টাকা বা 3,000 টাকা দিয়ে নেটফ্লিক্স নিলাম, তো এবার আমি বাড়িতে যখন লেজার টাইমে দেখছি, আমি রাহুলকে কেন দেখবো 1,500 টাকা? আমি যখন মনোজ বাজপেয়ীকে দেখতে পাচ্ছি, হ্যাঁ, আমি যখন কে কে মেননকে দেখতে পাচ্ছি, আমি রাহুলকে কেন দেখবো? হ্যাঁ, এই জন্য কোথাও একটা বাংলা, আমার মনে হয়, আমি ভুলও হতে পারি, বাংলা ওটিটির এই জন্য হাইপটা অতটা হচ্ছে না। হ্যাঁ, কিন্তু বাংলাতে যে কাজগুলো আসছে, যে হইচই ছাড়া আমরা দেখতে পাচ্ছি কোনো ওটিটি প্ল্যাটফর্মে অত গ্রো করছে, কারণ অত প্রমোশন নেই। হ্যাঁ, মানে জি5 এর যেখানে ভালো কাজ আসছে হইচই এর থেকে, সেখানে অত বেশি ভিউ পাচ্ছে না। তো মানে এটা কি মানে, এবং টেলিভিশনের অডিয়েন্স কিন্তু একটা স্টিক রয়েছে, মানে যেটা আমার দিদা বা আমার ঠাকুমা যারা যারা রয়েছেন, এবং টেলিভিশন একটা অডিয়েন্স দেখো, যে কোনো একটা মিডিয়াম ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখার জন্য খুব দরকার। এই যে আমি বলছি যে যতক্ষণ না আমাদের ইন্ডাস্ট্রিতে কমার্শিয়াল সিনেমা বিরাট হিট হবে, ইন্ডাস্ট্রি বাঁচবে কি করে বলো? যেরকম খাদান
তুই বহুরূপী বল, বহুরূপী হিট না ইন্ডাস্ট্রি বাজবে কি? সব সিনেমা হিট হবে না ভাই। ধূমকেতু হলো আজকে, হ্যাঁ ধূমকেতু। এবার তুমি বলো সব আমাদের এক্সপেকটেশনের কাছে একটা যা হবে সবই ব্লক, আর সেটা হতে পারে না। আজকে হিন্দিতে বছরে কটা অ্যাপ্রক্স বলছি 200টা সিনেমা তৈরি হয়, তাতে কটা সুপার হিট হয় বা কটার নাম তুমি জানো বলো তো? রিসেন্টলি একটাও আসেনি, শুধুমাত্র সাইয়ারা সিতারা। শুধু আমাদের বাঙালিদের এটা স্বভাব হয়ে গেছে, আমরা নিজেদের ক্রিটিসাইজ করতে ব্যস্ত। এই বছরে কটা হিট সিনেমা বাংলা দিয়েছে? বহুরূপী, খাদান, ধূমকেতু, এই রাত তোমার আমার, সত্যি বলে এই রাত তোমার আমার, তারপর মানুষীদের ওই সিনেমাটা ওটা হচ্ছে 5 নম্বর স্বপ্ন লেন, আর বলো, আর তারপরে হচ্ছে কিছুদিন আগে অঙ্ক কি কঠিন, একেন তো বিগেস্ট ব্লক, একেন রাইট, একেন আমাদের শুভশ্রী গৃহপ্রবেশ। আর কটা সিনেমা হিট চলতে হবে? এখন ধূমকেতু হচ্ছে, সেটাই বলছি, আর কটা সিনেমা চলবে বছরে? হ্যাঁ তুমি আমাকে বলিউডের দেখাও না 20টা সিনেমা। সেটা আমাদের স্বভাব হয়ে গেছে বাঙালিদের ক্রিটিসাইজ করা। চলছে তো ভাই, একটা খাদান হলে দুটো, একটা খাদান একটা বহুরূপী বা এরকম বড় কমার্শিয়াল দুটো হলে ইন্ডাস্ট্রি বাজবে। আর এখন আর কিন্তু ফ্র্যাঙ্কলি বলছি টিভি, ওটিটি, সিনেমার কোনো ওই নেই। আগে যেমন কিছু টিভি করে ওই ব্যাপারটা কিন্তু আর নেই। ভালো সিনেমা হলে, আমি তোমাকে ফ্র্যাঙ্কলি বলছি, টেলিভিশন অ্যাক্টরস আর বিগার স্টারস এখন, মানে আমি মানে ওইভাবে বলছি না, পপুলারিটি ওয়াইজ বলছি সিরিয়াসলি। তো সবাইকে সবার পাশে ভাই দাঁড়াতে আমরা প্রচন্ড হিংসুক, এইটাই প্রবলেম হয়ে গেছে। এবং টেলিভিশন করে যে ফেমটা পাওয়া যায় বা যে পপুলারিটি, এই যে আমি তোমাকে বলছি, মানে আমরা না বলতে লজ্জা পাই যে আমি তোমার সিনেমাটা দেখলাম, তোমার সিরিয়ালটা দেখলাম, তোমার ওটিটিটা দেখলাম, বলতে লজ্জা পাই আমরা। কেন ভাই? ও মৃগয়া, হ্যাঁ মৃগয়াও হিট হয়েছে, মৃগয়া খুব ভালো হয়েছে। হ্যাঁ মৃগয়া, ঋত্বিক দা টু গুড। হ্যাঁ ঋত্বিক চক্রবর্তীর একটি ছবি এসেছিল ভাগ্যলক্ষ্মী বলে, সেটাও একটা ডিসেন্ট, ওইটা আমি মানে আমি দেখিনি বা হ্যাঁ ডিসেন্ট কালেকশন করেছে, ঋত্বিকটা ভেরি গুড। ওটা ঋত্বিক, সৌরভ দা আছে, বিক্রম দা, হ্যাঁ বিক্রম দা রয়েছেন, তারপরে অনির্বাণ, বিক্রম দা রাসও বলে মোটামুটি ভালো। তাহলে আবার কটা সিনেমা চলবে ভাই? হ্যাঁ লোক তো দেখছে, ভালো বানালে দেখছে লোক, লোককে দোষ দিয়ে লাভ নেই, ভালো বানালে তো দেখছে। তারপরে এই বছরে একটা খুব মানে সারপ্রাইজিংলি হিট হলো মানিক বাবু মেঘ বলে একটি ছবি, যেটা চন্দন সেন করেছিল, যেটা খুব ভালো চলেছে, মানে নন্দনেও খুব ভালো চলেছে, আমি প্রত্যেকটা হলে খুব ভালো চলেছে। মানে বাংলা ছবির দিনটা আবার চলছে। বা পুজো এবার আসবে, রঘু ডাকাত, যেটা আসবে, রক্তবীজ 2 আসছে অঙ্কুশ দা। হ্যাঁ তারপরে পুজোয় আবার আরো ছবি, দেবী চৌধুরানী আসছে, রাইট। হ্যাঁ তো ওদিকে আবার বিরাট বড় আবার 3টে বড় সিনেমা। আবার ক্রিসমাস উইকেন্ডে প্রসেনজিৎ চ্যাটার্জির কাকাবাবু রয়েছে, আর প্রজাপতি 2 আছে, বনিদের একটা বনিদের একটা ভালো বড় ছবি। আর কটা লাগবে ভাই? মানে তারপরে আবার পরের বছর শুরুতেই আমার ছবি ছাড়ছে, হ্যাঁ টেক কেয়ার ভালোবাসা, তারপর শুরুতেও অনেকগুলো, তারপর সৃজিত মুখোপাধ্যায় বিনোদিনী আসছে। মানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলা সিনেমাটা কিন্তু আস্তে আস্তে আবার ভালো হচ্ছে। হ্যাঁ তো আমি তোমাকে বলবো যে লাস্টে তুমি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো। থ্যাংক ইউ আমাকে এত ভালোবাসার জন্য। আমি আমারটাই বলবো, থ্যাংক ইউ এত ভালোবাসার জন্য এত বছর ধরে। আর একটাই রিকোয়েস্ট করব, যেই কাজটাই করি আপনাদের ভালো লাগলে প্লিজ দেখবেন, আর প্লিজ পাশে থাকবেন, আর যেরকম ভালোবাসা দিয়েছেন সেরকমই ভালোবাসা দেবেন। আর দুর্গাপুজো চলে এলো, তো সবাইকে হ্যাপি দুর্গাপুজো, হ্যাপি দিওয়ালি। সবাই খুব ভালো থাকবেন আর প্রচন্ড আনন্দ করবেন, মজা করবেন, কিন্তু সেফলি। থ্যাংক ইউ রাহুল, তোমাকে টাইম দেওয়ার জন্য। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আর রাহুলদার ছবি আসছে টেক কেয়ার ভালোবাসা, রাহুলদা টেলিভিশনে খুব তাড়াতাড়ি ব্যাক করবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।